আপনাদের সবাইকে আবারও হারমোনি ট্রাস্টের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে। আপনারা জানেন যে আজকে হারমোনি ট্রাস্টের আয়োজিত যে স্টাডি সার্কেল, বিশেষ করে যোগা টিচারদের জন্য যে স্টাডি সার্কেল, সেটির আজকে 14তম পর্ব, 14th পর্ব। তো আজকের বিষয় খুব ইন্টারেস্টিং এবং আমার খুবই প্রিয় একটা বিষয়। সার্কেডিয়ান রিদম নিয়ে সৈকত দাদা কথা বলবেন। সৈকত দাদা সম্পর্কে একটু ছোট করে যদি আমরা ইন্ট্রোডাকশন দিতে যাই, দাদা আমরা সবাই জানি যে উনি ডক্টর। উনি এখনো বর্তমানে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে আছেন এভার কেয়ার হসপিটালে, এবং উনি যোগা ভালোবাসেন, যোগা চর্চা করেন নিয়মিত, এবং উনি শুধু তাই নয়, উনি সার্টিফাইড একজন যোগা ইনস্ট্রাক্টরও। তো আমার মনে হয় কথা না বাড়িয়ে আমরা দাদার কাছে চলে যাই। দাদা, ঠিক আছে। সার্কেডিয়ান রিদম হচ্ছে বেসিক্যালি এটা একটা 24 আওয়ার্স একটা বডি ইন্টারনাল ক্লক, যেটা বেসিক্যালি আমাদের যেটা করছে যে বডির বিভিন্ন সেলের উপর কাজ করছে এবং বডির একটা সামঞ্জস্য বিধান করছে। তো এই ক্লকটা আমি এই স্লাইডে এটা রেখেছি যে এই স্লাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ক্লক এবং একটা হিউম্যান বডি, যেটা আমাদের মাইন্ড, বডি এবং হচ্ছে একটা ব্রেইনের ছবি দেখা যাচ্ছে। তো এটাই বেসিক্যালি সার্কেডিয়ান রিদম, যেটা ইন্টারনাল একটা রিদম, ইন্টারনাল একটা ক্লক, যেটাকে বায়োলজিক্যাল ক্লকও বলছি আমরা, সেটাই এখানে দেখা যাচ্ছে। সেকেন্ড স্লাইডে চলে যাই, পরের স্লাইডে। আচ্ছা, পরের স্লাইডে। আচ্ছা, বেসিক্যালি আমি একটা ঘড়ির একটা জিপ ফাইল এখানে রেখেছি, যেটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে একটা সেল এবং হচ্ছে একটা ঘড়ির একটা কাঁটা ঘুরছে। তো বেসিক্যালি আমাদের সার্কেডিয়ান রিদমের টাইমটা কিন্তু বাইরের যে ঘড়ির টাইম সেটার সাথেও অনেকটা কাছাকাছি, অর্থাৎ 24 আওয়ার্স। অর্থাৎ 24 আওয়ার্স আমাদের ঘড়িতেও বাজছে এবং 24 আওয়ার্স আমাদের ইন্টারনালিও হচ্ছে এই ঘড়ির কাঁটাটা ঘুরছে। এটা বেসিক্যালি বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান ক্লক, যেটা একটা রিদমিক্যালি ঘুরছে, এজন্য আমরা এটাকে বলছি সার্কেডিয়ান রিদম। এরপর আমরা চলে যাব, আমি এখানে বেসিক্যালি যেহেতু একটা একটা ইয়েতে কি বলে এটাকে, মানে যেহেতু একটা একটা স্লাইড আমাকে প্রিপেয়ার করতে হবে, সো একটা আমি ডেফিনিশনের মতো রেখেছি যে সার্কেডিয়ান ক্লকটা কি। এটা হচ্ছে একটা এন্ডোজেনাস সেলফ সাস্টেন্ড 24 আওয়ার্স সাইকেল। সেলফ সাস্টেন্ড কেন, এন্ডোজেনাস কেন, আমাদের বডির ভিতরে হচ্ছে বলে। এটা 24 আওয়ার্স সাইকেল দ্যাট ইজ এ পার্ট অফ বডিস ইন্টারনাল ক্লক and response to environment running in the background to carry out the essential function and process. বেসিক্যালি আমাদের বডির যে কোনো হরমোনাল ফাংশন, হিমিউনাল ফাংশন, যে কোনো ধরনের ফাংশনটাকে ক্যারি আউট করছে এই সার্কেডিয়ান রিদম। বডির প্রত্যেকটা জিনিস একটা রিদমিক্যালি চলছে। ইউনিভার্সে যেমন সবকিছু একটা রিদমে চলছে, আমাদের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে গ্রহগুলো, বা হচ্ছে সূর্য আবার মহাকাশে অন্য আরেকটা গ্রহ, উপগ্রহের চারপাশে ঘুরছে। তো বেসিক্যালি ইউনিভার্স এবং আমাদের বডি দুটো একটা সাইকেলের অংশ। তো এটা আমি বোঝাতে চেয়েছি। এই সার্কেডিয়ান রিদম শব্দটা ল্যাটিন একটা শব্দ, এটা এসেছে ল্যাটিন সিরকা এবং ডায়াম শব্দ থেকে। এবং আমরা যদিও আজকে আলোচনা করছি যে হিউম্যান বডি এবং এটার উপর সার্কেডিয়ান রিদমের প্রভাব, কিন্তু বেসিক্যালি আমরা সার্কেডিয়ান রিদম এবং যে শুধু হিউম্যান বডিতে দেখা যায় তা না, বরঞ্চ সব ধরনের স্পিসিসে কম বেশি, যদিও এটা এখনো গবেষণা চলছে, যেহেতু এটা এখনো আসলে কি বলবো এটাকে, অন্যান্য অর্গানিজমের মধ্যে আসলে কিভাবে কাজ করছে এগুলো সুদূর প্রসারী এবং অনেক দিনের গবেষণা দরকার। এগুলো আসলে আমরা এখন বিজ্ঞানের এমন একটা জায়গায় আছি যে বিজ্ঞানের কিন্তু অনেক কিছু এখনো আসলে মহাবিশ্বে তো রহস্যের শেষ নেই। তো এই রহস্যটা আশা করি ধীরে ধীরে আরো উন্মোচিত হবে, এবং কিছু কিছু প্রাণী এবং কিছু কিছু যেমন ইঁদুর, খরগোশ, এসব প্রাণী, গিনিপিগ, এসব প্রাণী মানুষের কাছাকাছি, তো এসব প্রাণীর উপর আসলে গবেষণা হয়েছে, এজন্য এইসব প্রাণীর মধ্যে বেশি দেখা গেছে, এবং কিছু প্ল্যান্টস এবং ফাঙ্গা, ইভেন ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে সার্কেডিয়ান রিদমের প্রভাব আমরা দেখতে পেয়েছি। এরপরে পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমি বেসিক্যালি একটা হিস্ট্রি রেখেছি। হিস্ট্রিটা আসলে খুব বেশি আমি বলবো না, কারণ হচ্ছে অলরেডি অনেক টাইম চলে গিয়েছে, আমি হিস্ট্রিটা খুব বেশি বলছি না। তবে প্রথম সার্কেডিয়ান রিদমের ব্যাপারটা উঠে এসেছিল 4th সেঞ্চুরি বিসিতে, অর্থাৎ যিশুর জন্মের আরো প্রায় 400 বছর আগে। আলেকজান্ডার দ্য গ্রেটের একজন তার নাবিক, তার শিপের একজন নাবিক হচ্ছে প্রথম টারমেরিন ট্রিতে, মানে তেঁতুল গাছে প্রথম হচ্ছে
সার্কেডিয়ান রিদমের অস্তিত্ব বা সার্কেডিয়ান ক্লকের অস্তিত্ব তিনি টের পান এবং তিনি এটা লিপিবদ্ধ করেন। এরপর ধীরে ধীরে অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করছেন, অনেক বিজ্ঞানীরা এটা নিয়ে কথা বলেছেন। 13th সেঞ্চুরিতে গিয়ে দেখা গেছে যে চাইনিজ মেডিকেল কিছু বুকস পাওয়া গেছে যেগুলোতে হিউম্যান সার্কেডিয়ান রিদমের কথা বলা হচ্ছে। এরপর ধীরে ধীরে আমরা 1935, 59, 94 গিয়ে হচ্ছে প্রথম ম্যামেলিয়ান সার্কেডিয়ান ক্লক বা স্তন্যপায়ী প্রাণীর উপর প্রথম সার্কেডিয়ান ক্লকের প্রভাব বা বায়োলজিক্যাল ক্লকের প্রভাব আমরা দেখতে পেয়েছি। আমরা পরের স্লাইডে চলে যাব। আর এটা হচ্ছে এই স্লাইডটা বেসিক্যালি আমি আলাদা করে করেছি কারণ 2017 এর নোবেল প্রাইজটা এসেছিল সার্কেডিয়ান রিদম থেকে। সার্কেডিয়ান রিদমের উপর আমরা জানি যে নোবেল প্রাইজ অনেকগুলো ক্যাটাগরিতে দেওয়া হয়। ওভার 2017 এ মেডিসিন এবং ফিজিওলজিতে প্রথম হচ্ছে সার্কেডিয়ান রিদমের উপর কোনো গবেষণার জন্য প্রথম কেউ একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেল, সেটা 2017 এ। এরপরের স্লাইড। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখন কোয়েশ্চেন হচ্ছে ওয়্যার ইজ দ্য ক্লক ইনসাইড বডি? বডির ভেতর ক্লকটা কোথায়? বেসিক্যালি আমি আগেই বলেছি যে প্রত্যেকটা সেলই কিন্তু সার্কেডিয়ান ক্লকের সাক্ষী। আমাদের প্রত্যেকটা সেলই কিন্তু রিদমিক্যালি কাজ করছে এবং আমাদের বডির আমরা বিশেষভাবে যেগুলোর উপর গবেষণা হয়েছে সেই প্রধান সার্কেডিয়ান রিদমের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে মানুষের স্লিপ সাইকেল, যেটার সাথে একটা সম্পর্ক হচ্ছে মানুষের পিটুইটারি গ্ল্যান্ডের, পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, এসব গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড এবং হচ্ছে আমাদের ইনসুলিন যেখান থেকে সিক্রেট হয় সেই প্যানক্রিয়াস এবং হচ্ছে গ্রোথ হরমোন যেখান থেকে রিলিজ হয়, এসব হরমোনের উপর লিভারের উপর, তারপর হচ্ছে আমাদের মেটাবলিজম এবং হচ্ছে আমাদের যে জিআইটি বা হচ্ছে এটাকে কি বলে যে আমাদের অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এগুলোর উপর হচ্ছে সার্কেডিয়ান ক্লকের উপর গবেষণা বেশি হয়েছে। তো এসব আমরা এখন আজকেও আমরা আলোচনা করবো এগুলো নিয়ে বেশি। তো বডির প্রত্যেকটা সেলই আসলে সার্কেডিয়ান রিদমের সাক্ষী। তো এখন আমি যে স্লাইডটা এনেছি সেই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে বডির কোথায় কোথায় সার্কেডিয়ান রিদমের প্রভাব। বডিতে বেসিক্যালি সবকিছুতে সার্কেডিয়ান রিদমের প্রভাব রয়েছে, বাট এই অর্গানগুলো, আমি যে অর্গানগুলোর দেখতে পাচ্ছি আমরা, সেই অর্গানগুলোতে বেশি প্রভাব দেখা গেছে। যেমন এই যে প্রথমে আমরা একটা স্টোমাক বা হচ্ছে একটা স্টোমাক বা এটা কি বলে যে পাকস্থলী যেটা আমরা বলছি, সেই পাকস্থলীর উপর সার্কেডিয়ান রিদমের প্রভাব। এরপর আমরা দেখছি পরের ইয়েটা হচ্ছে, চিত্রটা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের অন্ত্রের ভেতরে কিছু সেল আছে এবং একটা লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে কিভাবে সার্কেডিয়ান রিদমের প্রভাবে এবং কিছু মাইক্রোবস আছে, সেই মাইক্রোবস গুলো কিভাবে কাজ করছে, এটার একটা ব্যাপার। এরপর হচ্ছে আমরা একটা লিভার, লাল একটা লিভার দেখতে পাচ্ছি। এরপর বিভিন্ন অর্গানসের কথা বলছি আমরা। এর পাশে তিনটা অর্গান দেখতে পাচ্ছি, তার পাশে আরেকটা অর্গান দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্যানক্রিয়াস বা হচ্ছে যেটা থেকে আমাদের অগ্ন্যাশয় যেটা বাংলায় বলছি আমরা, সেটা হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, এসব হরমোন গুলো আমরা এসব জায়গা থেকে আমরা পেয়ে থাকি, এসব জায়গা থেকে নিঃসৃত হয়। এরপরে একটা মাসেলের ছবি দেখতে পাচ্ছি লাল, যেটা হচ্ছে অনেকটা বাইসেপস ট্রাইসেপস এরকম কিছু একটা মাসেল, হয়তো। তো সুন্দর একটা লাল মাসেল দেখতে পাচ্ছি। তো মাসেলের উপরে আসলে সার্কেডিয়ান রিদমের প্রভাব আছে। মাসেল স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের মাসেল কখন বেশি কাজ করবে, কেন দুপুরে আমরা দুপুরে কম অ্যাক্টিভ থাকি, বিকালে কেন বেশি অ্যাক্টিভ থাকি, এসব ব্যাপার আমি আরো কথা বলবো, এগুলো নিয়ে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, তাহলে এখন রেগুলেটিং সার্কেডিয়ান রিদম এন্ড হোয়াই দ্যাটস ইম্পর্টেন্ট। কেন সার্কেডিয়ান রিদম নিয়ে আমরা কথা বলছি, সার্কেডিয়ান রিদম নিয়ে আমরা যে যোগা টিচার্স এবং বাকি যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, আমরা সার্কেডিয়ান রিদম নিয়ে কেন শুনবো, সার্কেডিয়ান রিদম কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এখন এটা নিয়ে বলছি। পরের স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে আমি এখন কোশ্চেন, তাহলে হোয়াই, কেন। বেসিক্যালি আমি আগে বলেছি যে স্লিপ সাইকেলের উপর একটা প্রভাব রয়েছে, ডাইজেশন এবং মেটাবলিজমের উপর প্রভাব রয়েছে। ডাইজেশন মানে হচ্ছে আমাদের পরিপাক ক্রিয়া, সেই পরিপাক ক্রিয়ার উপর তার প্রভাব কিভাবে যে আমাদের যে পরিপাক হরমোন গুলো, যেটা হচ্ছে আমরা ইয়োগাতে এটাকে আমরা ডাইজেস্টিভ ফায়ার বলি, যে এই যে পরিপাক প্রক্রিয়া বা হচ্ছে এটাকে কি জঠরাগ্নি বলা হচ্ছে ইয়োগার ভাষায়, সেই জঠরাগ্নি বা এই ডাইজেস্টিভ ফায়ার বা এই যে হরমোন গুলো, এনজাইমস গুলো এই যে ভিতরে কাজ করছে এবং আমাদের মেটাবলিজমে হেল্প করছে বা পরিপাকে হেল্প করছে, সেটার উপর সার্কেডিয়ান রিদমের প্রভাব আছে। আমরা একটু পরেই আমরা দেখতে পাবো সেটা। এবং ব্রেন অ্যাক্টিভিটি, ইমিউন সিস্টেম, অটোফেজি হচ্ছে অটোফেজি আমরা জানি যে এবং অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা সেলের উপর
প্রত্যেকটা কোষের ওপর কোষের ভেতরে কিছু এটাকে কি বলে যে কিছু টক্সিক সাবস্টেন্স হয় উৎপন্ন হয়। সেই টক্সিক সাবস্টেন্স গুলো আমাদের সেলের ভেতরে একটা স্ট্রেস সৃষ্টি করে, সেটাকে আমরা অক্সিডেটিভ স্ট্রেস বলছি। যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা আমরা জানি যে প্রত্যেকটা কোষের প্রত্যেকটা মলিকুল বা হচ্ছে অণু পরমাণু এবং প্রত্যেকটা ইয়ের পাশে একটা ইলেকট্রন এবং প্রোটন এসব ব্যাপার আছে। তো এই ইলেকট্রন বা প্রোটন কোন একটা জিনিসে যদি থাকে তখন বডিতে সেটা সাম্যাবস্থা মেনটেন করে না। ইলেকট্রন প্রোটন দুটো যদি সমান সমান থাকে তবে সাম্যাবস্থা মেনটেন হয়। তো এই কোনোটা যদি একটু বেড়ে যায়, পজিটিভ বা নেগেটিভ কোনো আয়ন যদি বেড়ে যায় তখন একটা স্ট্রেস সৃষ্টি করে, এটাকে অক্সিডেটিভ স্ট্রেস বলছি আমরা। বেসিক্যালি অক্সাইড বা অক্সিজেনের থেকে একটা প্রোটন বের হয়ে গিয়ে যে অক্সিজেন নেগেটিভ অক্সিজেন আয়ন সৃষ্টি করে, সেটা আমাদের কোষকে হচ্ছে স্ট্রেস দেয় এবং এটা থেকে আসলে বেসিক্যালি ক্যান্সার কোষ এবং ক্যান্সার কোষের সৃষ্টি হয় এবং ক্যান্সারের জীবাণু বডিতে বা ক্যান্সারের যে কোষ সেই কোষটা সৃষ্টি হয় বডিতে, এবং এই কোষটাকে খেয়ে ফেলা হচ্ছে অটোফেজি। তো অটোফেজি নিয়ে আরো একদিন আরো অন্য কোনো সময় হয়তো অন্য কোনো স্টাডি সার্কেলে অনেক কথা বলবো। অটোফেজি নিয়ে খুব বেশি কথা বলছি না। অটোফেজি নিয়ে গত ফাস্টিং নিয়ে একটা কথা হচ্ছে, ফাস্টিং এর উপর অটোফেজির প্রভাব, আমরা একটা স্টাডি সার্কেলে ফাস্টিং নিয়ে কথা বলছিলাম, সেই ওখানেও অটোফেজি নিয়ে একটু এসেছিল। তো অটোফেজিটা বেসিক্যালি আমাদের বডির ক্যান্সার সেল বা যে কোনো ধরনের সেল যে ইয়ে হয় সেটা খেয়ে ফেলে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অটোফেজি। এটা নিয়েও নোবেল পুরস্কার এসেছিল। তো বেসিক্যালি এটা হচ্ছে অটোফেজি। তো এটার উপরেও সার্কেডিয়ান রিদমের প্রভাব রয়েছে। এরপর ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স। ফাইট মানে হচ্ছে হয়তো যুদ্ধ করো অথবা ধ্বংস হয়ে যাও, মারো অথবা মরো, এটা বাংলা করলে দাঁড়ায় এটা ফাইট এন্ড ফ্লাইট। আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে অথবা আপনাকে পালিয়ে যেতে হবে, বা পালিয়ে গিয়ে আপনি হয়তো ব্যর্থ হতে পারেন। তো এই ফাইট এন্ড অর ফ্লাইট রেসপন্স আমাদের সবার মধ্যে আছে। কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করি যে একটা কোনো পাগলা কুকুর আমাদের পেছনে ধাওয়া করছে, তো দেখা গেল যে আমরা দৌড়াচ্ছি, তো এর মধ্যে আমরা কি করছি, আমরা ফ্লাইট করার চেষ্টা করছি, আমরা কিন্তু ফাইট করছি না, আমরা পালিয়ে এই কুকুরটা থেকে বাঁচার চেষ্টা করছি। আবার কেউ হয়তো ওই কুকুরটা হয়তো আক্রমণ করে গেছে, তো ওটা থেকে আমরা নিজেকে কুকুর থেকে বাঁচিয়ে রাখছি, নিজেকে তাকে অ্যাটাক করছি, তো এটা হচ্ছে ফাইট। তো ফাইট অর ফ্লাইট রেসপন্সটা কিভাবে সার্কেডিয়ান রিদমের সাথে জড়িত এবং যুক্ত সেটা নিয়ে আমরা এরপরে চলে যাব। তো এর পরের স্লাইডে আমরা চলে যাই। এটা বেসিক্যালি আমি করেছি হচ্ছে একটু কনসেন্ট্রেশন নিয়ে করার জন্য, আপনাদের সবার কনসেন্ট্রেশন আনার জন্য, যে একটা কার্টুনিক একটা ভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষের মধ্যে কি হচ্ছে। একটা বাচ্চা দেখতে পাচ্ছি প্রথমে, যেখানে তার ডাইজেশনের প্রবলেম হচ্ছে, অর্থাৎ বাচ্চা হয়তো তার হজম হয় নাই, তার হয়তো কি বলে এটাকে যে পাতলা পায়খানা বা অন্য কোনো কারণে তার ইনডাইজেশন হয়েছে, তো এই জন্য তার মন খারাপ। তো বেসিক্যালি ডাইজেশনের উপর সার্কেডিয়ান রিদমের প্রভাব রয়েছে, বডি টেম্পারেচারের উপর প্রভাব রয়েছে। যেমন দিনের বেলা আমাদের বডি টেম্পারেচার বেশি থাকে, দিনের বেলা কম থাকে এবং রাত্রেবেলা বেশি থাকে। এটাও কিন্তু প্রকৃতির একটা নিয়ম যে কেন বেশি থাকছে। কারণ রাত্রেবেলা দেখা যায় যে প্রকৃতির টেম্পারেচার কমে যায়, মানুষ তো উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, তো এই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর দেখা যায় যে সেজন্য আমাদের বডি সবসময় একটা সাম্য টেম্পারেচার মেনটেন করতে হয়। তো বাইরে যখন সূর্য অস্তমিত হয়ে যায় বা সূর্য যখন সানসেট হয়ে যায়, তখন দেখা গেছে যে প্রকৃতির যেহেতু টেম্পারেচার কমছে, প্রকৃতিতে তাপমাত্রাটা কমছে, তো আমাদের বডি টেম্পারেচার তখন প্রকৃতি নিচ থেকে বাড়িয়ে দেয়। তো এটা এই যে সাইকেল, যে দিনের বেলা বেড়ে থাকা রাত্রেবেলা কমে থাকা, নিশ্চয়ই তাহলে বডি টেম্পারেচারের উপর নিশ্চয়ই একটা রিদমিক্যাল একটা প্রভাব রয়েছে। এরপর হরমোন নিয়ে তো আমি অলরেডি একটু বলেছি, হরমোন নিয়ে আরো অনেক স্লাইড আছে সামনে, এটা নিয়ে আরো কথা বলবো। স্লিপ প্যাটার্নস এর উপর এটা বলার অপেক্ষায় রাখে না। আর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে আমাদের হার্ট সবসময় পাম্প করছে, এগুলোর উপর আসলে সার্কেডিয়ান রিদমের প্রভাব রয়েছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই স্লাইডটা আমি খুব বেশি ডিটেলসে বলবো না, কারণ এখানে আসলে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডের মানুষই বেশি, আমি খুব বেশি ডিটেলসে এটা আসলে সময়ও নেই আমাদের বলার মতো। তো এই ব্যাপার বিভিন্ন বডির যে সার্কেডিয়ান রিদমের প্রভাব আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের হেলথের উপর, এটা এই স্লাইডে দেখা যাচ্ছে। আমরা কিছু বায়োমার্কার্স দেখছি, কর্টিসল যেমন একটা, এরপর হচ্ছে ব্লাড প্রেশারের উপর, এগুলো বিভিন্ন এর উপর আমাদের সার্কেডিয়ান রিদমের প্রভাব রয়েছে। এরপর সেলুলার আমরা দেখতে পাচ্ছি যে সেলুলার যে সেলের যে ইনফ্লামেটরি রেসপন্স, সেল ট্রাফিকিং, এসব বিভিন্ন বডির আসলে কোনো জিনিসের কোনো মেকানিজমের উপর আসলে সার্কেডিয়ান রিদমের প্রভাব নেই, এটা আসলে বলা যাবে না। আসলে সবগুলো এখনো গবেষণা চলছে এগুলো নিয়ে। তো যেই ব্যাপারগুলো খুব বেশি ওয়েল এস্টাবলিশড, আমি এগুলো নিয়ে আজকে কথা বলবো এবং এগুলো নিয়ে আজকে স্লাইডগুলো আমি সাজিয়েছি। এরপরের স্লাইডে আমরা যাচ্ছি।
এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 24 আওয়ার সাইকেল, অর্থাৎ আমরা যদি উপরের দিকে তাকাই 6 PM আমরা যেখানে দেখতে পাচ্ছি যে যেখানে পিক ইন লিপিড লেভেল বলছে, তো এই যে 6 PM বা সন্ধ্যা 6টা, হ্যাঁ সন্ধ্যা 6টা যেটা, সেই সন্ধ্যা 6 PM বা সন্ধ্যা 6টা এখান থেকে আমি যদি শুরু করি সুবিধার জন্য, যদিও আমাদের সাইকেল শুরু হয় সকাল থেকে ঘুম থেকে সকাল 8টা 9টা 7টা এরকম থেকে আমাদের আসলে দিনপঞ্জি বা দিনলিপি শুরু হয়, কিন্তু 6 PM থেকে আমি শুরু করি। 6 PM থেকে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে এ সময় 6 PM মানুষ কিন্তু সন্ধ্যার দিকে আমরা যেটা হয় যে আমরা বিকালের দিকে যেরকম অ্যাক্টিভ থাকি, সন্ধ্যার দিকে আস্তে আস্তে আমাদের একটু অ্যাক্টিভনেসটা ধীরে ধীরে কমতে থাকে। যারা হচ্ছে বিকালে খেলাধুলা করেন বা হচ্ছে বাইরে কাজ থাকে, তো এরপর আস্তে আস্তে 6টা 7টা এরপর আমাদের কর্মক্ষমতা কর্মোদ্যম কমতে থাকে। এই দেখি আমরা যে 7টার দিকে কি হচ্ছে, পিক ইন বডি টেম্পারেচার এন্ড ব্লাড প্রেশার। এই যে 7টার দিকে সূর্য অস্তমিত হয়ে গেল, সানসেটের পর বডি টেম্পারেচার বাড়ছে কেন? কারণ হচ্ছে তখন প্রকৃতিতে টেম্পারেচারটা কম এবং আমাদের ব্লাড প্রেশারও কিন্তু বাড়ছে। কারণ সন্ধ্যার দিকে ব্লাড প্রেশার বাড়ার কারণ হচ্ছে আমাদের বডি টেম্পারেচারটাকে বাড়িয়ে রাখতে হবে। তো এই ব্যাপারটা তারা করছে, বডি নিজেই নিজের মেকানিজম ঠিক করে নিয়েছে। এরপর হচ্ছে আমরা দেখছি যে পিকি নিউট্রোফিল লেভেল, আমি এগুলোতে যাচ্ছি না। তারপর 6টা 7টা 8টা 9টাতে আমি দেখছি যে মেলাটোনিন সিক্রেশন বা যেটা হচ্ছে ঘুমের হরমোন, স্লিপিং হরমোন মেলাটোনিন, সেই মেলাটোনিন সিক্রেশন বিগিন হয়ে গেছে। তার মানে কিন্তু 9টার দিকে আমাদের পূর্বপুরুষরা যেরকম যে আমাদের ইভেন 2-3 জেনারেশন আগের মানুষও হচ্ছে 7টা 8টা 9টা করে আসলে খেয়ে ঘুমিয়ে পড়তেন। যখন হচ্ছে এটাকে কি বলে, যে যখন হচ্ছে ইলেকট্রিসিটি মানুষের বাসায় বাসায় পৌঁছায়নি, গ্রামে গঞ্জে যখনও পৌঁছায়নি, বা যেটাকে কি বলে যে 2 জেনারেশন আগেও আমরা দেখেছি যে যখন আমরা গ্রামে যেতাম ছোটবেলায়, তখন হচ্ছে যখন ইলেকট্রিসিটি ছিল না, আমরা কিন্তু 7টা 8টা 9টার মধ্যে খেয়ে দিয়ে কিন্তু গল্প টল্প করে ঘুমিয়ে পড়ছি, কিন্তু শহরে যেটা হতো না। তো বা আমাদের আগে জেনারেশনে যারা আছেন তারা জানেন ব্যাপারটা, যে ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আসলে মানুষ এভাবেই ঘুমাতেন। তো ঠিক তেমনি হাজার হাজার বছর ধরে মানুষের অভ্যাস কিন্তু এটা, হাজার হাজার বছর ধরে মানুষ এভাবেই চলছে যে 7টা 8টা 9টা এভাবে আসলে মানুষ খাওয়া দাওয়া করে, আমাদের গুহাবাসী পূর্বপুরুষরা কিন্তু এই সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন। কারণ জ্বালানির একটা ব্যাপার ছিল, এত জ্বালানি আসলে সরবরাহ করা অনেক ক্ষেত্রে সম্ভব না। আচ্ছা, এবং তাদের সাইকেলও শুরু হতো কিন্তু সকাল ভোর 4টা 5টা থেকে বা 3টা 4টা 5টা থেকে। এরপর হচ্ছে তার মানে 9টার দিকে আমরা কিন্তু এটা ব্রেক করছি। আমি আগে থেকে বলে রাখছি যে তার মানে কিন্তু আমরা 9টায় ঘুমাচ্ছি না, 10টায় ঘুমাচ্ছি না, আমরা ঘুমাচ্ছি 12টা 1টা এরকম করে, বা হয়তো অনেকে আরো দেরিতে। তার মানে আমরা কিন্তু ব্রেক করছি। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে 2টার দিকে আমরা গিয়ে দেখা যাচ্ছে যে ডিপে স্লিপ, মানে স্লিপ একদম একদম চূড়ায় এই সময়। যদি আপনি 9টার দিকে বা 10টার দিকে ঘুমানো শুরু করেন, ঘুমের চূড়ান্ত ডিপনেস বাড়ে হচ্ছে 2 AM এ। তো এরপর আস্তে আস্তে কিন্তু আপনার মেলাটোনিন বা হচ্ছে ঘুমের যে হরমোন সেটা সিক্রেশন কমে যায়, 3টা 4টা করে আস্তে আস্তে কমে যেতে থাকে। এবং আমরা দেখছি যে 6টার দিকে এসে, ভোর 6টার দিকে এসে কর্টিসল সিক্রেশন বা হচ্ছে যেটা স্ট্রেস হরমোন, আমাদের বডিতে স্ট্রেস ক্রিয়েট করে, সেই স্ট্রেস হরমোন হচ্ছে সিক্রেট হওয়া শুরু হয় আমাদের বডিতে, যেটা হচ্ছে আমাদের কিডনির উপরে একটা ছোট্ট একটা গ্রন্থি আছে, যেটাকে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড বলছি। সেই গ্ল্যান্ড থেকে একটা হরমোন, অনেকগুলো হরমোন রিলিজ হয়, যদিও অর্গানটা অনেক ছোট, কিন্তু প্রায় 7টা 8টা হরমোন এখান থেকে রিলিজ হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরমোনটা কর্টিসল, যেটা হচ্ছে আমাদেরকে ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স, অর্থাৎ আমাদের বিপদের, আমরা যখন কোনো একটা স্ট্রেসে আছি, কোনো একটা জিনিসে আমাদেরকে লড়াই করতে হবে, যে আমাদের প্রাচীন আমাদের আগের যে গুহাবাসী পূর্বপুরুষেরা যে পশুর মানে বনের পশুর কাছ থেকে বেঁচে থাকা, বা হচ্ছে কোনো অন্য কোনো আদিবাসী বা অন্য কোনো অ্যাটাক থেকে তারা বেঁচে থাকা, তাদের পরিবারকে এবং পরিবারের নারী শিশুদেরকে রক্ষা করা, এইসব ব্যাপারগুলো কিন্তু স্ট্রেস কিন্তু আমাদের সবসময়ই ছিল। আমাদের আধুনিক জীবনের স্ট্রেসটা একটু রহস্যময় স্ট্রেস। আসলে আমরা আসলে এখন মানসিক কারণে বেশি স্ট্রেসে আছি, যেগুলো আসলে স্ট্রেসে থাকার আমাদের কথা না। তো আর সবসময় মন যখন আসলে স্ট্রেসে অভ্যস্ত হয়ে যায়, সে কিন্তু সবসময় কর্টিসল রিলিজ করছে প্রত্যেকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে। এই শব্দটা আসলে এটা বাংলা নেই, তো আমি আসলে এটাই বলতে হচ্ছে। এরপর হচ্ছে 6 AM থেকে বেসিক্যালি 7 AM 8 AM এর দিকে আমরা যে দেখতে পাচ্ছি যে ইনসুলিন সিক্রেশন শুরু হচ্ছে। কেন সিক্রেশন শুরু হচ্ছে? আমরা কিন্তু ব্রেকফাস্ট করছি এই সময়। আর ইনসুলিন হচ্ছে যখনই আমরা কার্বোহাইড্রেট বা কোনো খাবার আমরা যখন গ্রহণ করব, তখন ইনসুলিনটা আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে এটা সিক্রেট হওয়া শুরু করবে।
এরপর হচ্ছে এলিভেটেড টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে আমরা জানি যে পুরুষের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, নারীর হরমোন হচ্ছে ইস্ট্রোজেন। আমরা আসলে বেঁচে আছি, আমরা আমাদের এই যে আমাদের জন্ম, কারণ আমাদের জন্ম হয়েছে কিন্তু বেসিক্যালি এই টেস্টোস্টেরন ইস্ট্রোজেনের জন্য। আমাদের মায়েদের বাবাদের যদি টেস্টোস্টেরন ইস্ট্রোজেন না থাকতো আমরা আসতাম না। এবং এই টেস্টোস্টেরন ইস্ট্রোজেন যদিও আমরা এটাকে যৌন হরমোন বা হচ্ছে নারী পুরুষের হরমোন বলছি, কিন্তু এই টেস্টোস্টেরন কিন্তু আবার উদ্দীপনার হরমোন। এবং পুরুষের বডিতে যে ইস্ট্রোজেন নেই তাও না, অল্প পরিমাণে আছে। নারীর শরীরে যে টেস্টোস্টেরন নেই তাও না, নারীর শরীরে অল্প করে টেস্টোস্টেরন আছে। এই টেস্টোস্টেরন আমাদেরকে কি করছে, উদ্দীপনা দিচ্ছে। যেসব পুরুষ হচ্ছে কম টেস্টোস্টেরনের সমস্যা ভোগেন তারা উদ্দীপ্ত হন না, তারা কোনো কাজে কর্ম উদ্যম পান না। তো বেসিক্যালি আমাদের প্রকৃতি আমাদেরকে কি করেছে, টেস্টোস্টেরন রিলিজ করা শুরু করে দিয়েছে এই 9টার দিক থেকে। তার মানে আমরা প্রকৃতি বলছে, নেচার বলছে আমাদেরকে যে তুমি এখন অ্যাক্টিভ হও, তুমি চারপাশে, তুমি বহির্বিশ্বের যে তুমি তোমার বাড়ির বাইরে যে কাজ, সে কাজগুলো তুমি সেরে নাও, তুমি সম্পূর্ণ অ্যাক্টিভলি তুমি ইনভলভ হও সব কাজে। এবং 10টার দিকে আমরা অ্যালার্ট হচ্ছে, একদম অ্যালার্টনেসের একদম পিকে আমরা পৌঁছাচ্ছি। এরপর আস্তে আস্তে দুপুরের দিকে 12টা 1টা 2টা আমরা তখন কি করছি, আমরা সবাই জানি 12টা 1টা 2টার দিকে আমাদের কি হচ্ছে যে একটু অ্যালার্টনেস কমে যাচ্ছে, আমরা একটু ঝিমিয়ে পড়ছি, একটু কর্মোদ্যম কমে যাচ্ছে। এগুলো কিন্তু বডির ভেতরে সার্কেডিয়ান রিদমের জন্য হচ্ছে। তারপর 3টা 4টা 5টার দিকে যেটা হয় যে আচ্ছা, তো তারপর হচ্ছে এরপর বিকেল 5টার দিকে হচ্ছে কার্ডিওভাস্কুলার এবং হচ্ছে স্কেলেটাল মাসেল স্ট্রেংথ বাড়ে। এই সময় এর জন্য আসলে দুপুরবেলা ইভিনিং ওয়াক বা এগুলো আসলে করা উচিত আমাদের, কারণ এই সময়গুলোতে আসলে আমাদের বডির মাসেল একদম স্ট্রেংথ অবস্থা থাকে এবং গ্রোথ হরমোনের একটা ব্যাপার আছে। এই সময় মাসেলকে যদি আপনি বুস্ট আপ করেন তবে মাসেল গেইন হবে এবং মাসেল লুজ হবে না। এরপরের স্লাইডে আমরা যাচ্ছি। আমি বেসিক্যালি এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই যে দিনপঞ্জি স্লাইডটা আমি 3টা স্লাইড লিখেছি পরপর এরকম। তো এইটাও আসলে বেসিক্যালি দেখাচ্ছে আমাদেরকে যে কিভাবে আমাদের বডিতে সূর্য এবং চন্দ্র দুটা একটা সিম্বলাইজেশন দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে সূর্য এবং চন্দ্র বা রাত্রি এবং দিন এই দুটোর মধ্য দিয়ে আমাদের বডির সার্কেডিয়ান রিদম বা হচ্ছে বায়োলজিক্যাল ক্লকের উত্থান পতন হচ্ছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডেও বেসিক্যালি এরকম একই জিনিস একটু দেখাচ্ছে। আমি এখানে দু একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমরা দেখছি যে বিকেল 11:30-এর দিকে, অর্থাৎ মানে আমরা সরি এর দিকে আমরা যেটা বলছি যে সকাল রাত্রি 9টা 10টা এরকম সময়ে আমাদের যে বডির যে পাকস্থলী যেটা স্টোমাক, সেই স্টোমাক এবং আমাদের ইন্টেস্টাইন গুলো সেগুলো কি করছে, সেগুলো বেসিক্যালি সেগুলোর কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা যদি এই সময়টাতে খাওয়া দাওয়া 7টা 8টার মধ্যে যদি আমরা ডিনারটা সেরে না ফেলি, তাহলে হচ্ছে যেটা হবে যে আমাদের বডির যে ভেতরে যে হরমোনস এবং এনজাইমস যেগুলো পরিপাকে সাহায্য করছে তারা হচ্ছে কাজ করা বন্ধ করে দিবে। তো বেসিক্যালি এই সময় যদি আপনি খাওয়া দাওয়া করেন, মানে অর্থাৎ আমরা যে কাজকর্ম বা আমাদের অফিস কাজগুলো সেরে এসে 9টা 10টার দিকে হয়তো ফ্যামিলির সবার সাথে খাচ্ছি, আমরা শুধু নিজেরই ক্ষতি করছি না, আমরা ফ্যামিলির সবারই ক্ষতি করছি। যদিও এটা একটা বড় বিগ কোয়েশ্চেন যে আসলে যারা অফিস করেন তারা আসলে 8টা 9টা 10টার পরে আসলে বাসায় আসেন, ফ্রেশ হয়ে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো আমরা একটু চেষ্টা করবো যে কিভাবে আমরা এই যে রুটিনটাকে আমরা একটু নিজের মতো করে সাজিয়ে নিতে পারি। যদি এমন হতে পারে যে আমরা হয়তো খাবারটা 7টা 8টার মধ্যে কিভাবে খাওয়া যায়, এমন হতে পারে যে অফিসে খাবারটা নিয়ে গেলাম, তো 7টা 8টার মধ্যে খেয়ে ফেললাম। হয়তো ছুটির দিনে আমরা পরিবারের সবার সাথে যদি খেতে চাই খেলাম। তো এরকম এই অনেকগুলো ব্যাপার, এখানে টেম্পারেচার, ব্লাড প্রেশার, অনেকগুলো ব্যাপার আসলে এখানে উঠে এসছে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে স্কিন সার্কেডিয়ান রিদম। এটা একটু ডিপে বলার জন্য আমি আসলে এই স্লাইডটা এনেছি, কারণ আমাদের স্কিনের উপর আসলে সার্কেডিয়ান রিদমের প্রভাব আছে। আমরা এখানে দেখছি যে ডিএনএ রিপেয়ার থেকে হাইয়েস্ট ডিএনএ রিপেয়ার কখন হচ্ছে, দিনে আমরা যখন দিন বা সূর্য যখন আকাশে থাকে তখন আমাদের কিছু জিনিস হাইয়েস্ট থাকে, সূর্য যখন ডুবে যায় বা আকাশে যখন চাঁদ থাকে বা ইভেন রাত্রিবেলা, তো সেই নাইট টাইমে আমাদের কিছু জিনিস বেশি থাকে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমাদের এই সার্কেডিয়ান রিদম অনুসারে আমাদের বডি টেক কেয়ার করা এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের স্কিন পিগমেন্টেশন থেকে শুরু করে ডিএনএ রিপেয়ার এবং হচ্ছে এই যে ইচিং, এগুলো অনেক কিছুর সাথে রিলেটেড। তো তার মানে আমি এই স্লাইডটা দিয়ে এটাই বুঝাতে চাচ্ছি যে এই যে আমরা প্রথমে দেখছি যে 7 AM এবং হচ্ছে 7 PM কি হচ্ছে, এটা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এটা খুব বেশি ডিটেলস আমি যাব না, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি।
আচ্ছা, এখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কিছু আছে যেটা আসলে বডি ইন্টারনাল ক্লক আমরা বারবার বলছি বায়োলজিক্যাল ক্লক ভেতরে কাজ করছে, কিন্তু বডির বাইরের সাথে খুব একটা কানেকশন আছে তার। যেমন লাইটের সাথে কানেকশন আছে, টেম্পারেচারের সাথে কানেকশন আছে, আর রিডক্স বা হচ্ছে এটাকে আমি একটু আগে অক্সিডেটিভ স্ট্রেসের কথা বলছিলাম, সেই স্ট্রেসের যে সাইকেল সেটার সাথেও হচ্ছে সম্পর্ক আছে। তার মানে এনভায়রনমেন্টের সাথে আমরা কতটা কানেক্টেড এটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা যেখানে অনেকেই যোগ প্রশিক্ষক রয়েছেন, আমরা সবাই আসলে যোগা যারা করি আমরা জানি যে নেচারের আমাদের জীবনে এবং নেচারের সাথে আমরা কতটা কানেক্টেড, প্রত্যেকটা মানুষই আসলে বোঝে যোগ প্রশিক্ষক কেন। তো এনভায়রনমেন্টের সাথে বায়োলজিক্যাল ক্লকের সম্পর্ক আছে। আমরা আপনাকে যদি দীর্ঘ 48 ঘন্টা বা একদম অন্ধকার একটা রুমে বন্ধ করে রাখা হয়, আপনি কিন্তু আপনাকে যতই খাবার দেওয়া হোক, আপনাকে ভালো পোশাক দেওয়া হোক, আপনি কিন্তু ওখানে সার্ভাইভ করতে পারবেন না। আপনি ইভেন এমন হতে পারে যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যদি আপনাকে এভাবে রাখা হয়, আপনি পাগলও হয়ে যেতে পারেন। তো বেসিক্যালি এনভায়রনমেন্টের সাথে আমরা যে খুব কানেক্টেড এটা এটা আমরা বুঝতে পারলাম আর কি। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তাহলে এখন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে দা ইম্প্যাক্ট অন স্লিপ সার্কেডিয়ান রিদম, এবং এটা কিভাবে আমাদের স্লিপ সাইকেলকে ইম্প্যাক্ট করছে। আমরা পরের স্লাইডে দেখবো কিভাবে এটা ইম্প্যাক্ট করছে। আচ্ছা, এখানে আমি আমার আসলে মাউসের কার্সর থাকলে ভালো হতো, আমি বুঝাতে পারতাম। ফারিহার হাতে এখন কার্সর, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করি। ফারিহা, তুমি একটু লিড, তুমি আমার কথা শুনে একটু লিড করলে মনে হয় ভালো হয়, মানে তুমি আমি একটু চেষ্টা এই করছি কার্সরটা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রথমে আমরা সবুজ একটা গোল চোখ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আলো এসে পড়ছে, এবং এখানে হচ্ছে একটা রেটিনা আছে আমাদের চোখের পেছনের দিকে। তো এখানে একটা আসলে বড় একটা শব্দ দেখতে পাচ্ছি আমি, এটা আমি বলছি না, এটা একটা মেডিকেল টার্ম। এটার এই যে চোখের উপর যে আলো এসে পড়ছে, চোখের উপর আলো এসে পড়লো, রেটিনাটা কি করলো, সেন্স করলো। রেটিনা কিন্তু সবকিছু পারে, সে কিন্তু কালার সেন্স করতে পারে। আমরা রডস এন্ড কোন সেলস এর কথা জানি, যে সেলগুলো হচ্ছে আমাদের কালারকে সেন্স করে। দেন হচ্ছে সে আলো যখন বুঝতে পারলো যে সূর্যের আলো আমার চোখে এসে পড়ছে, সে একটা এরপর হচ্ছে RHT, এটা একটা ট্র্যাক দিয়ে, এটা একটা হাইপোথ্যালামিক ট্র্যাক্ট। সেই ট্র্যাক দিয়ে আমরা সেই ট্র্যাক কানেক্টেড হচ্ছে আমাদের পিটুইটারি, আমাদের যে ইয়ে আছে, পিনিয়াল গ্ল্যান্ড আছে, সেই পিনিয়াল গ্ল্যান্ডের এবং পিটুইটারি গ্ল্যান্ডের এই দুটার কানেকশন আছে। তো এই সুপ্রাকাজমেটিক নিউক্লিয়াস বা SCN, এটা একটা বিশেষ নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াস কি করছে, সেন্স করছে, সে ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছে যে এখন কিন্তু কিন্তু বাইরে কিন্তু সূর্য। তো এখন তার মানে তোমাকে ঘুমানো যাবে না, তোমাকে অ্যালার্ট হতে হবে, তোমাকে কাজ করতে হবে। কিন্তু আমরা কি করছি, আমরা লেট নাইট স্লিপ করছি, আমরা লেট নাইটে ঘুমিয়ে হয়তো উঠছি 9টা 10টা বাজে। অনেকের লকডাউন পিরিয়ডে যারা হচ্ছে যাদের অফিসে যেতে হচ্ছেন না, বা যারা হোমওয়ার্ক করছেন, হোম অফিস করছেন, তারা এই কাজটা করছেন, বা বাইরের বাসার যারা হাউস ওয়াইফরা আছেন, বা বাসার বাচ্চারা যখন স্কুল থাকে না, তো এই কাজটা আমরা সবসময় করি। তো বেসিক্যালি কিন্তু আমরা প্রকৃতিকে, আমরা আমাদের বডিকে, আমাদের নেচারকে কিন্তু আমরা কি করছি, ভায়োলেট করছি। তার মানে এই যে সুপ্রাকাজমেটিক নিউক্লিয়াসকে সে সেন্স করলো যে মানে রেটিনার পেছনে যে পথ বা রেটিনো হাইপোথ্যালামিক ট্র্যাক যেটা, সেটা দিয়ে সে সেন্স করলো যে কিভাবে আলোটা আসছে। তার মানে বডি বলছে যে ঘুমানো যাবে না, সে পিনিয়াল গ্ল্যান্ডকে সিগন্যাল পাঠালো যে আকাশে কিন্তু সূর্য, তোমাকে উঠতে হবে। তো পিনিয়াল গ্ল্যান্ড সিক্রেট করলো একটা জিনিস, সেটা হচ্ছে মেলাটোনিন, যেটা হচ্ছে আমরা বলছি যে বারবার ঘুমের হরমোন। তো সে যখন সিক্রেট হয়, সে যখন পিটুইটারি পিনিয়াল গ্ল্যান্ড যখন সেন্স করতে পারে যে আকাশে সূর্য, তখন সে কি করে, মেলাটোনিন সিক্রেশনটা কমিয়ে দেয় সুন্দর করে। তখন কিন্তু তার মানে তখন আমাদের ঘুমানোর কথা না, কিন্তু আমরা ঘুমাচ্ছি কেন, আমরা যে লেটে ঘুমাচ্ছি এই জন্য। তো বেসিক্যালি এটাই হচ্ছে স্লিপ সাইকেল, সংক্ষেপে বলতে গেলে আমাদের নেচারের সাথে আমরা যে কতটা কানেক্টেড, এবং এটা যে একটা রিদিমিক্যাল চেঞ্জ হচ্ছে, এই যে মেলাটোনিন সিক্রেশন বাড়ছে কমছে, মেলাটোনিন এবং এই যে পিনিয়াল গ্ল্যান্ড যে স্টিমুলেশন হচ্ছে, এই জিনিসগুলো প্রত্যেকটা একটার সাথে কানেক্টেড। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে আমরা সার্কেডিয়ান রিদমের সাথে যে কর্টিসল এবং মেলাটোনিনের যে সাইকেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। ডে এন্ড নাইট, দিন এবং রাত্রি, এটা আমাদের বডির উপর এটার প্রভাব অপরিসীম। আমরা বারবার বলছি এই কথাটা। নীল যে জিনিসটা, সেটা হচ্ছে নীল গ্রাফে নীল যে
রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি কর্টিসল। কর্টিসল হচ্ছে, আমরা একটু আগে বলছিলাম যে কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন। সে কি করছে, আমাদের বডিতে অ্যালার্টনেস বাড়াচ্ছে। কর্টিসল কিন্তু স্ট্রেস শব্দটা, যদিও আমরা ইয়োগা টিচাররা হয়তো স্ট্রেস ম্যানেজমেন্ট করেন, স্ট্রেস শব্দটা খুব একটা নেগেটিভলি হয়তো তারা দেখেন, কিন্তু স্ট্রেস কিন্তু বডি আমাদেরকে, নেচার আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদের আশীর্বাদ হিসেবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনাকে কুকুর তাড়া করছে, খুব একটা পাগল কুকুর তাড়া করছে, আপনি কিন্তু এই সময় যদি আপনি স্ট্রেস না নেন, আপনি যদি একদম বসে থাকেন, মানে স্ট্রেস ছাড়া, তাহলে কিন্তু কি হবে, আপনি কুকুরটা বা ওই যে প্রাণীটা আপনাকে অ্যাটাক করেছে বা যে জিনিসটার জন্য আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যেমন আপনি রাস্তা পার হচ্ছেন, আপনার স্ট্রেস বা কর্টিসল রিলিজ হলো না, হঠাৎ করে একটা গাড়ি আসছে, আপনি এই যে দাঁড়িয়ে আছেন গাড়ির সামনে, তাহলে কি হলো জিনিসটা? তাহলে কিন্তু স্ট্রেস কিন্তু আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু অকারণে স্ট্রেস এটা কিন্তু খারাপ বডির জন্য। তো এটা আমাদের বুঝতে হবে। তো এই যে কর্টিসল কখন বাড়ছে এবং মেলাটোনিন সিক্রেশন কিভাবে বাড়ছে এবং এটার সাথে স্লিপ সাইকেলের সম্পর্ক আছে, এই গ্রাফটা দিয়ে এটা বোঝানো হচ্ছে। তার মানে আমরা দেখছি যে মেলাটোনিন যেটা, সেটা হচ্ছে রাত্রেবেলা হাইস্ট থাকে। আপনি যদি দেখেন যে আমরা যেখানে ব্ল্যাক করা আছে নাইট টাইম, সেই নাইট টাইমে কি হচ্ছে যে মেলাটোনিন বা রেড যেটা গ্রাফে রিপ্রেজেন্ট করছে মেলাটোনিন, সেটা হচ্ছে হাইস্ট হয়ে আছে। আর দিনের বেলা হাইস্ট হয়ে আছে হচ্ছে কর্টিসল। 9টা-10টার দিকে আমরা দেখছি যে একটা পিক আছে, সকাল 9টা 9 AM 10 AM এর দিকে একটা পিক আছে কর্টিসলের। কারণ ওই সময় আমরা আমাদের প্রকৃতি আমাদেরকে চায় যে আমরা সর্বোচ্চ অ্যালার্ট থাকি। যারা হচ্ছে পড়াশোনা করছেন, আমাদের যাদের বাসায় স্টুডেন্ট আছে, বা আমরা নিজেরাও হয়তো অনেক স্টুডেন্ট, তো আমরা হচ্ছে এই সময়টা হচ্ছে পড়াশোনার পিছনে কাটাতে পারি, কারণ এই সময়টাতে আমরা সর্বোচ্চ অ্যালার্ট থাকি। এবং এই সময় পড়াশোনা যদি আমরা করি, তো একদম বেশি হচ্ছে মেমোরাইজ করতে পারবো কি, কারণ আমরা সবচেয়ে বেশি অ্যালার্টনেসের সাথেও হরমোনের কানেকশন আছে, এটাও সার্কেডিয়ান রিদম অনুসারে হয়। এভাবে হচ্ছে বডিতে রিদমটা মেনটেন হচ্ছে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। হরমোনস এন্ড সার্কেডিয়ান রিদম। হরমোনস, আমরা জানি যে হরমোনগুলো বডিতে যে বিভিন্ন গ্রন্থি থেকে বা বিভিন্ন গ্ল্যান্ড গুলো থেকে সিক্রেট হয়। যেমন একটা হরমোন হতে পারে, তবে সব হরমোনের উপর এখনো গবেষণা হয়নি, এবং সব হরমোন হয়তো এমন হতে পারে যে সার্কেডিয়ান রিদম তাদের মধ্যে আসলে কিভাবে আছে এটা হয়তো এখনো বের হয় নাই, বা এমন হতে পারে যে তাদের উপর হয়তো নাই। আমরা বিজ্ঞানের এমন একটা পর্যায়ে আছি যে মানে এসব কথা আসলে এখন বলা, মানে আমরা জানি না এখনো। তো এই জন্য এই যে কিছু কিছু হরমোনের উপর যে সার্কেডিয়ান রিদম, বা আমরা মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলি যে ডায়রনাল ভেরিয়েশন বা ডায়রনাল রিদম। তো এই যে হরমোনের উপর যে এই দিন এবং রাতের প্রভাব, সার্কেডিয়ান রিদমের প্রভাব, লাইটের প্রভাব, এগুলো আসলে আছে। এটা আমাদের বডিতে সাম্যাবস্থা মেনটেন করার জন্য বা ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য এই হরমোনগুলো তার নির্দিষ্ট সময়ে এসে হচ্ছে সিক্রেট বা নিঃসৃত হবে। প্রথমে আমরা দেখছি গ্রোথ হরমোন, এরপর দেখছি কর্টিসল, মেলাটোনিন দেখছি, টেস্টোস্টেরন দেখছি, ল্যাপটিন হরমোনটা খুব একটা মজার হরমোন। ল্যাপটিন হচ্ছে আমাদের খিদার জন্য দায়ী। যার ল্যাপটিন বেশি সিক্রেট হয়, তার খিদা লাগে বেশি। এটা খুব মজার একটা হরমোন। ইনসুলিন, আমরা জানি যে বডিতে গ্লুকোজ বেড়ে গেলে হচ্ছে ইনসুলিন সিক্রেট হয়। অর্থাৎ আমরা যখন কার্বোহাইড্রেট, ভাত, রুটি এগুলো খাচ্ছি, ইনসুলিন সিক্রেট হচ্ছে। যেসব ডায়াবেটিস রোগী রয়েছেন, তাদের হচ্ছে ইনসুলিনটা ইন্টারনালি হচ্ছে না, উৎপন্ন হচ্ছে না সামহাও, এই জন্য, বা ইন্টারনালি উৎপন্ন হলো সেটা ঠিক মতো কাজ করতে পারছে না, তখন কি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে। আমরা একটু পরে ইনসুলিন রেজিস্ট্যান্স শব্দটা পাবো, এবং এটার সাথে মেটাবলিক সিনড্রোম বা হচ্ছে এটা একটা রোগ, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তো এই ইনসুলিনটা হচ্ছে এটাও কিন্তু সার্কেডিয়ান রিদম অনুসারে সিক্রেট হয়, এবং ইনসুলিনের কার্যক্ষমতা সর্বোচ্চ থাকে যখন আকাশে সূর্য সর্বোচ্চ থাকে। আমরা ইয়োগিক কালচারে, আমরা ইভেন ফারিহা একটা পোস্ট করেছিল একবার ইয়োগা টিচার্স গ্রুপে, যে যখন আকাশে সূর্য, তখন আমাদের যে জঠরাগ্নি বেশি, কেন আমরা অ্যাক্টিভ হবো, এটা নিয়ে একটা পোস্ট করেছিল সে। আপনারা যারা দেখেছেন আপনারা জানেন জিনিসটা, এবং আমরা যারা ইয়োগার সাথে কানেক্টেড আমরা জানি এই জিনিসগুলো কম বেশি। তো এরপর হচ্ছে থাইরোট্রপিন আমরা দেখতে পাচ্ছি। থাইরোট্রপিন হচ্ছে থাইরয়েডের যে দুটো থাইরয়েড হরমোন T3 T4 যেটা আমরা বলছি, সেটাকে স্টিমুলেট করে এই থাইরোট্রপিন হরমোন। সেই থাইরোট্রপিন হরমোনের উপরে হচ্ছে সার্কেডিয়ান রিদমের প্রভাব রয়েছে। অর্থাৎ থাইরয়েড, আমরা যারা হাইপোথাইরয়েড বা যাদের থাইরয়েড কম বিস্তৃত হয়, তারা সকালবেলা হয়তো অনেকে থাইরক্স খান। বাসায় যদি কারো এরকম প্রবলেম থাকে, বিশেষ করে মহিলাদের এই ধরনের সমস্যা থাকে, অনেক পুরুষেরও থাকে এই ধরনের সমস্যা, যে থাইরয়েডের পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে না। এমন হতে পারে যে আয়োডিনের অভাবের কারণে হতে পারে, অনেক কিছু কারণে হতে পারে। তো
এই থাইরয়েড হরমোনকে যে স্টিমুলেট করে সেটাকে আমরা বলছি টিএসএইচ হরমোন। সেই টিএসএইচ হরমোনকে স্টিমুলেট করে হচ্ছে থাইরোট্রপিন হরমোন, যেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস নামক ব্রেনের একটা গ্রন্থি থেকে রিলিজ হয়, সেটার উপর প্রভাব আছে হরমোনস এবং সার্কেডিয়ান রিদমের। এরপর আমরা প্রোল্যাকটিন হচ্ছে, এটা হচ্ছে ল্যাকটিন, আমরা জানি ল্যাকটোজ শব্দটা হচ্ছে দুধের বা মিল্কের সাথে রিলেটেড, এটা মানব শরীরেও একই রকম। প্রোল্যাকটিন খুব একটা এটা হচ্ছে একটা মমতাময়ী একটা হরমোন। আমরা বলি যে যখন মা যখন ল্যাকটেটিং পিরিয়ডে থাকেন বা হচ্ছে এটাকে কি বলছি আমরা, যে মা যখন সন্তান জন্মের পর যখন প্রথম 6-7 মাস যখন বুকে দুধ পান করান, তখন এই হরমোনটা রিলিজ হয়। এটা আমাদের মমত্ববোধের সাথে রিলেটেড, আমাদের আবেগের সাথেও রিলেটেড আছে। এবং ছেলেদের যে প্রোল্যাকটিন রিলিজ হয় না তা কিন্তু না, একটা ছোট্ট একটা অল্প পরিমাণে ছেলেদেরও রিলিজ হয়। এবং আমরা যখন ফিজিক্যালি আমাদের পার্টনারের সাথে ইন্টিমেট হই, এই প্রোল্যাকটিন হরমোনটা ওখানের সাথেও রিলেটেড আছে। তো হরমোনস এন্ড সার্কেডিয়ান রিদম নিয়ে অনেক কথা বলবো আজকে আমরা। এরপরের স্লাইডে আমরা চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় অনুসারে এই হরমোনগুলো রিলিজ হচ্ছে, যে কর্টিসল, টেস্টোস্টেরন, T3, তারপর হচ্ছে প্রোল্যাকটিন, TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরপর হচ্ছে ল্যাপটিন। এই হরমোনগুলো গ্রোথ হরমোন, বাচ্চাদের জন্য গ্রোথ হরমোন, যাদের বাসায় হচ্ছে বাচ্চা আছে, আমি একটু পরে বলবো যে বাচ্চাদের জন্য ঘুম কেন খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে বাচ্চারা অনেক মা বাবা কমপ্লেন করেন যে বাচ্চা অনেক বেশি ঘুমায়। বাচ্চাদের জন্য ঘুমটা কেন ইম্পর্টেন্ট আমি একটু পরের স্লাইডে বলবো। এরপর ইনসুলিন আমরা দেখতে পাচ্ছি। আমরা এরপর স্লাইডে চলে যাই আমরা। আচ্ছা, এখানে হচ্ছে একটা গ্রাফ আমি রিপ্রেজেন্ট করেছি। আমরা সেকেন্ড গ্রাফে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রোতে যে মেলাটোনিন, কর্টিসল এবং থাইরোট্রপিন গ্রোথ হরমোন, এগুলো হচ্ছে সময়ের সাথে সাথে কিভাবে বাড়ছে কমছে আমাদের বডিতে। পরের স্লাইডে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে একটা রাতের দৃশ্য দেখতে পাচ্ছি। একটা মানুষ ঘুমাচ্ছেন, তখন কি হচ্ছে আমাদের বডি টেম্পারেচার তখন কি হচ্ছে, মানে এক্সটার্নাল টেম্পারেচার বেশি কিন্তু বডি টেম্পারেচার কম। এখানে এক্সটার্নাল টেম্পারেচারটা দেখিয়েছে, আসলে বডি টেম্পারেচার দেখেনি। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা কর্টিসল এবং গ্রোথ হরমোন। কর্টিসল হচ্ছে পিকে উঠছে এই যে 6 AM এর পরে, কিন্তু সে পিকে উঠছে না 9টা, 10টা, 11টা, ওই সময় কিন্তু সে পিকে আছে। এবং সে কিন্তু রাতে কিন্তু কম। এবং কর্টিসল এবং গ্রোথ হরমোন এরা হচ্ছে একে অপরের পরিপূরক, মানে হচ্ছে দুজন দুজনের হচ্ছে এটাকে কি বলে, যে মানে অনেকটা হচ্ছে দুজন দুই মেরুর মানুষ, মানে একজন একজনকে পছন্দ করে না, এমন একটা ব্যাপার। তো গ্রোথ হরমোনের সাথে এটার রিলেশন এবং কর্টিসলের রিলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রোথ হরমোন সকালবেলা কম থাকে, রাত্রেবেলা বেশি থাকে। আমরা যখন ঘুমোচ্ছি তখন হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন হাইয়েস্ট থাকে। তো এই সময়টাতে গ্রোথ হরমোনটা যদি প্রপার টাইমে প্রপার স্লিপটা না দেয়, তাহলে হচ্ছে গ্রোথ হরমোনটা ওই সময় সিক্রেট হবে না। অর্থাৎ বাচ্চার যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা সেটা হবে না। আর আমরা শুধু বাচ্চার কথা কেন বলছি, বড়দেরও গ্রোথ হরমোনের প্রভাব রয়েছে। গ্রোথ হরমোন হচ্ছে মাসেল স্টেবিলিটি আনে, মাসেলের যে বাল্কনেস বা হচ্ছে মাংসপেশির যে সক্ষমতা সেটা কিন্তু বাড়ায়। আমরা বড় হয়ে একটা সময় গিয়ে আমরা কিন্তু আর লম্বা হই না। তো লম্বা না হলেও কি হবে, আমাদের মাসেলের যে স্ট্রেংথ বা পাওয়ার, এটার উপর গ্রোথ হরমোনের প্রভাব রয়েছে। অর্থাৎ আপনাকে যেটা সময় সেখানে ঘুমোতে যেতে হবে। আর অবশ্যই বাচ্চাদের কেয়ার করতে হবে। আমরা যেহেতু বলছি যে বাচ্চারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তারাই কিন্তু আমাদের ভবিষ্যতের কর্ণধার। তো এই বাচ্চাদের সার্কেডিয়ান রিদমটা যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে হচ্ছে এটা প্রবলেম। আমরা নিজেরাও হব, এবং আমাদের দেখা দেখি আমাদের যে আমাদের কনিষ্ঠ সদস্য, আমাদের পরিবারে যারা আছে, তারাও হচ্ছে আমাদেরকে দেখে দেখে শিখবে। তো আমরা একটু চেষ্টা করি যে সার্কেডিয়ান রিদম অনুযায়ী হচ্ছে ঘুমানো এবং ওঠা। আমরা পরের স্লাইডে দেখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমি খুব ডিটেলসে যাব না, এখানে অনেক কথা বলতে হবে ডিটেলসে গেলে। আমি একটু করে বলি যে এই উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেনের ভিতর কিছু গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, হাইপোথ্যালামাস, এরপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। পিটুইটারি গ্ল্যান্ডও বেসিক্যালি আলাদা করে দেখানো হয়েছে, কিন্তু এটা ব্রেনের ভেতরেই। তো এরপর হচ্ছে আমরা এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সে হচ্ছে একটা হরমোন রিলিজ করলো, যেটাকে আমরা এসিটিএইচ হরমোন বলছি, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। সেই হরমোনটা সে গিয়ে কাজ করছে। আমরা যে এই যে ছোট একটা গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এত বলছিলাম, যেটা থেকে আমাদের স্ট্রেস হরমোন বা হচ্ছে কর্টিসল রিলিজ হয়। সেই কর্টিসল রিলিজ হয় এই ছোট্ট একটা কিডনির উপরের এই যে ছোট্ট একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে। তো এখান থেকে গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল হরমোন গুলো হচ্ছে রিলিজ হয়। জিসি দিয়ে গ্লুকোকর্টিকয়েড বোঝানো হয়েছে। তো এই জিসি হরমোনটা রিলিজ হয়, এবং এই জিসি হরমোনটা গিয়ে সে হচ্ছে সার্কেডিয়ান রিদমের উপর প্রভাব ফেলছে, ইমিউন ইনফ্লামেটরি ফাংশন গুলোর উপর, আমাদের ডিপ্রেশন, এনজাইটি, আমাদের মুডের উপর, গ্রোথ রেসপন্সের উপর, এগুলোর উপর কাজ করছে। আমরা পরের স্লাইডে চলে যাই।
এখানেও বেসিক্যালি এটা অনেক বড় একটা স্লাইড। এই স্লাইডে আসলে বেসিক্যালি যেটা বোঝানো হয়েছে যে আমাদের দিন এবং রাতের সাথে আমাদের বডির যে বডির ভেতরে যে ইনসুলিনের এবং ইনসুলিনের কারণে যে গ্লুকোজ ভাঙা বা গ্লুকোজকে হচ্ছে জমা রাখা। আমরা জানি যে যখন আমরা ফাস্টিং, এখন অনেকেই হয়তো আজকে রোজা আছেন, অনেকেই ফাস্টিং করছেন, তো এই ফাস্টিং এর সময় আমাদের কি হচ্ছে, ফাস্টিং এর সময় আমাদের বডিতে গ্লুকোজ গুলো ভাঙছে। আপনার বডিতে আপনি গ্লুকোজ দেন নাই, সেই সেহরির পর আপনি কিন্তু এখন পর্যন্ত আপনার বডিতে কোনো ধরনের গ্লুকোজ দেন নাই, তাহলে বডি কি করছে, বডিতে জমা থাকা, লিভারে জমা থাকা, মাসেলে জমা থাকা, অন্য জায়গায় জমা থাকা গ্লুকোজটা সে ভেঙে দিচ্ছে, ভেঙে আপনাকে শক্তি দিচ্ছে। আপনি বসে এই যে এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটা বেসিক্যালি কিন্তু বডির লিভার এবং এই যে বিভিন্ন প্যানক্রিয়াসের হরমোন, প্যানক্রিয়াস থেকে গ্লুকাগন হরমোন রিলিজ হয় ইনসুলিনের পাশাপাশি, সেই গ্লুকাগন আপনার বডিতে কি করেছে, গ্লুকোজটাকে বাড়িয়ে রেখেছে। ইনসুলিন গ্লুকোজকে কমিয়ে রাখে এবং হচ্ছে প্যানক্রিয়াস গ্লুকোজকে বাড়িয়ে রাখে। তো এই ব্যাপারগুলো সে করছে, এবং এটা সার্কেডিয়ান রিদম অনুসারে হচ্ছে। কেন কেন কারণ হচ্ছে যখন আমরা দিনের বেলা থাকি তখন আমরা অ্যাক্টিভ থাকি। যদিও এখন রোজার সময় এখন একটু রুটিনটা একটু অন্যরকম, কিন্তু আমি নর্মাল রুটিনের কথা বলছি। যে স্লিপ এবং ফাস্টিং এর সময় কি হচ্ছে এবং হচ্ছে ওয়েক বা ফিডিং এর সময় কি হচ্ছে। আমরা দিনের বেলা খাই যখন আকাশে যখন সূর্য থাকে, আমরা যে তখন আমাদের ডাইজেস্টিভ ফায়ার বা হচ্ছে আমাদের মেডিকেলের, এটা ডাইজেস্টিভ ফায়ার কথাটা একটু ইয়োগিক টার্ম, এটা আসলে মেডিকেল টার্ম না। মেডিকেল টার্মটা হচ্ছে আমাদের ভেতরে যে এনজাইমস এবং হরমোনস গুলো আছে, সে কি করছে, পরিপাক্রিয়া, অর্থাৎ সে রান্না করে দিচ্ছে, সহজ কথায় সে আমাদের ভেতরে পাকস্থলীর ভেতরে রান্না করে দিচ্ছে এবং আমাদের অন্যান্য হরমোন, মানে অন্যান্য এনজাইম এবং অন্যান্য ইয়ের প্রভাবে সে আমাদের ভেতরে যে আমরা যা খাচ্ছি সেগুলোকে সে রান্না করে দিচ্ছে বা পরিপাক করে দিচ্ছে। তো সে কি করলো, সেই লিভারের মধ্যে আমি একটু দেখি উপরে যে ওয়েক এবং ফিডিং এর সময় কি হচ্ছে, লিভারে গ্লাইকোজেন বা হচ্ছে স্টোরেজ যে গ্লুকোজ, সেই গ্লাইকোজ হচ্ছে গ্লুকোজেন স্টোরেজ ফর্ম, মানে স্টোর আমাদের বডিতে স্টোর থাকে বা জমা থাকে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে আমরা টাকা জমা রাখি, সেই গ্লাইকোজেন হচ্ছে সেই টাকা জমা রাখা। যে গ্লুকোজ তখনই সেই বডির কাজে লাগবে যখন হচ্ছে আমরা ফাস্টিং স্টেজে থাকবো, যখন আমরা ফাস্টিং স্টেজে থাকবো তখন সে কাজে লাগবে। আর গ্লাইকোজেন হচ্ছে গ্লাইকোজেন এবং হচ্ছে যে কোলেস্টেরল এবং হচ্ছে বাইল সিনথেসিস, এগুলো ফিডিং অবস্থায় বা ওয়েক অবস্থায় সর্বোচ্চ থাকবে। স্লিপিং এবং ফাস্টিং স্টেজে কি হচ্ছে, গ্লুকোনিওজেনেসিস হচ্ছে। গ্লুকোনিওজেনেসিস কথা, নিউ মানে হচ্ছে নতুন বা নতুন ভাবে সৃষ্টি করা। তো এই নতুন ভাবে সে সৃষ্টি করছে। স্লিপিং অবস্থাতে আমরা খাচ্ছি না, এজন্য কি করছে, বডিতে তখন শক্তি যোগাচ্ছে আমাদের হার্ট পাম্প করার জন্য। আমরা যখন ঘুমন্ত অবস্থায় থাকি বা হচ্ছে ফাস্টিং অবস্থায় থাকি, তখন সে গ্লুকোনিওজেনেসিস বা হচ্ছে নতুন করে সে গ্লুকোজকে সে ইউজ করছে, গ্লুকোজকে সে উৎপন্ন করছে বা নতুন গ্লুকোজ সে সৃষ্টি করছে। এরপর গ্লাইকোজেনোলাইসিস, আমরা দেখছি যে একটু আগে যে বলছিলাম, গ্লাইকোজেন সিনথেসিস বাড়লো ফিডিং অবস্থায়, বা বডি জমা করে রাখলো গ্লুকোজটা। এরপর এই যে আমাদের প্রয়োজনের সময় ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেমন আমরা টাকাটা তুলছি, ঠিক তেমনি আমরা প্রয়োজনের সময় এখন যারা ফাস্টিং করছি তাদের বডিতে এই যে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে, মানে হচ্ছে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে। আমরা পরের স্লাইডে চলে যাব। সেই সার্কেডিয়ান রিদম এবং ডাইজেশনের উপর প্রভাব আবার বলতে হচ্ছে আমরা, যে কেন আমরা দুপুরে ভালো খাবারটা খাবো এবং রাতের জন্য রেখে দেব হচ্ছে একটু একটু কম ক্যালোরির এবং কম পুষ্টি বলবো না, পুষ্টি অবশ্যই নিতে হবে, মানে একটু কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার কেন আমরা রাতে নেব এবং দিনে নেব। সার্কেডিয়ান রিদম এবং ডাইজেশন কেন ইম্পর্টেন্ট, কেন সেটা একটার সাথে কানেক্টেড, আমরা এটা নিয়ে আমরা কথা বললে আসলে যেটা আসবে সেটা হচ্ছে, যখন আকাশে সূর্য থাকছে তখন আমাদের ডাইজেস্টিভ ম্যাটেরিয়াল গুলো বা এনজাইমস গুলো তার কার্যক্ষমতা সবচেয়ে বেশি থাকছে। ভিতরে কিছু নর্মাল ফ্লোরাস আছে, আমি এখানে আসলে বেসিক্যালি লাল নীল এগুলো দিয়ে আসলে বোঝাচ্ছে হচ্ছে বিভিন্ন মাইক্রোবস এর কথা এবং বিভিন্ন হরমোনস, এগুলার সিক্রেশন হচ্ছে, এটা আসলে বোঝাচ্ছে সে। তো বোঝাচ্ছে এই ফিগারটা দিয়ে। তো এই ভেতরে যে এই যে আপনার এলিমেন্টস গুলো বা এনজাইমস গুলো তার কার্যক্ষমতা সর্বোচ্চ থাকে যখন আমরা দুপুর বা বিকালে, এবং অর্থাৎ যখন আকাশে সূর্য থাকছে তখন এই ডাইজেশনের প্রসেসটা হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ থাকছে। অর্থাৎ যে রান্না করার যে এই যে ভেতরে পরিপাক বা রান্না যেটাকে আমরা বলছি, সেই পরিপাকটা হাইস্ট থাকছে দুপুরে বা হচ্ছে সকালে বা দিনের টাইমে, সহজ কথা। আর যখন সূর্য ডুবে যাচ্ছে অর্থাৎ আকাশে চাঁদ বা বাইরে হচ্ছে অন্ধকার, তখন আমাদের বডিও হচ্ছে সবকিছু, আমাদের বডিও হচ্ছে এক্সটার্নাল সবকিছুর সাথে দেনা পাওনা কমিয়ে সে বলছে যে
আমরা প্রবেশ করি এখন ঘুমের পথে। আমরা আমাদের সব কার্যক্ষমতা গুটিয়ে আমরা এখন আমাদের রেস্ট বা হচ্ছে আমাদের বিশ্রামের সময় আমরা এখন বিশ্রাম নিই। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা সার্কেডিয়ান রিদম ডিসঅর্ডার, এটা হচ্ছে সার্কেডিয়ান রিদমের সাথে কিভাবে এই যে এটাকে কি বলছি যে বিভিন্ন বডির বিভিন্ন ডিজিজ গুলো কিভাবে কিভাবে বাড়ছে। এই যে ইনসমনিয়া আমরা দেখতে পাচ্ছি, ইনসমনিয়া আমরা জানি যে রাতে ঘুমের অনেকে প্রবলেম হয়, ডিলেড স্লিপ ফেজ ডিসঅর্ডার, ডিএসপিডি যেটাকে আমরা বলছি, তারপর হচ্ছে ইনডাইজেশন, জিআরডি বা এগুলো হচ্ছে সব হচ্ছে ডাইজেস্টিভ ডিসঅর্ডার বা ডাইজেস্টিভ ডিজিজ। ইনডাইজেশন, জিআরডি, তারপর হচ্ছে আইভিডি, ইরিটেবল বাউল ডিজিজ যেটাকে আমরা বলছি, তারপর হচ্ছে জিআইটি কার্সিনোমা বা হচ্ছে জিআইটি ক্যান্সার বা হচ্ছে মানে আমাদের অন্ত্রের যে ক্যান্সার, সেই অন্ত্রের ক্যান্সারের কথা আমরা বলছি। এগুলো সবকিছু সার্কেডিয়ান রিদমের সাথে রিলেটেড। আপনি যদি সার্কেডিয়ান রিদম অনুসারে না চলেন, অর্থাৎ আপনি যেমন 12টার দিকে আপনি যদি খান, আপনার কি হবে, আপনার পেরিস্টালসিস বা হচ্ছে আমাদের অন্ত্রের যে পরিপাক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে কম। তার মানে আপনি যেটা খাচ্ছেন রাত্রেবেলা সেটা কিন্তু ভালো মতো মানে কারণ হচ্ছে রাঁধুনি তো নাই, রাঁধুনি হচ্ছে আপনি তাকে হচ্ছে সে হচ্ছে ঘুমানোর কথা রাঁধুনিটা, কিন্তু সে কি করছে, আপনি তাকে ঘুমাতে দিচ্ছেন না, তো সে তো একটু বিরক্ত হবে। আর এরকম দীর্ঘদিন বিরক্ত হতে হতে আপনাকে আসলে ডিজিজের দিকে এসে নিয়ে যাবে। তো এভরিথিং ইজ কার্মা, আপনি যেরকম যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম করবেন, আপনি যেমন কাজ করছেন, এটা ইট উইল কাম ব্যাক। তো ডিপ্রেশন এন্ড বাইপোলার ডিসঅর্ডার আমাদের মুডের সাথে, আমরা জানি যে রাত্রেবেলা ঘুম ভালো না হলে আমরা পরের দিনটা এমন কেমন যায় আমরা নিজেরাই বুঝতে পারি। বাইপোলার ডিসঅর্ডার এটা হচ্ছে মুড, এক ধরনের মুড ডিসঅর্ডার। ডিমেনশিয়া, আলঝেইমার্স ডিজিজ, ভুলে যাওয়ার প্রবণতা বা স্মৃতিভ্রম, ল্যাক অফ কনসেন্ট্রেশন, সেলুলার এজিং, তারপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। সেলুলার এজিং মানে হচ্ছে বডির আসলে সেলের যখন বয়স আসার কথা তার আগেই বয়সটা চলে আসা। তো এই সেলুলার এজিংটা হচ্ছে ইয়ের সাথে সাথে হচ্ছে সার্কেডিয়াম রিদমের ব্রেকের কারণে বা ডিসঅর্ডারের কারণে হচ্ছে। এরপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি যে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইনসুলিন ঠিকই বের হচ্ছে প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে, কিন্তু ইনসুলিন তার কাজ করতে পারছে না, তখন সে মানে তার কার্যক্ষমতা সর্বোচ্চ বা যেটা থাকার কথা সেটা থাকছে না বডিতে, যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে। অর্থাৎ ডায়াবেটিস যারা বয়স্ক রোগী, যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের হচ্ছে এই জিনিসটা হয় যে তাদের ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না। এটাকে আমরা আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা জানি, অর্থাৎ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করছে না, কারণ এটা রেজিস্ট্যান্স হচ্ছে মানে বডিতে আছে কিন্তু তার কার্যক্ষমতা অনুযায়ী সে কাজ করতে পারছে না। এরপর হচ্ছে মেটাবলিক সিনড্রোমের কথা বলছি। মেটাবলিক সিনড্রোম হচ্ছে অনেকটা আমরা অনেক মানুষ কিন্তু আমরা শহরে যদি আমরা একটু রাস্তা দিয়ে হাঁটি, অনেক মানুষ কিন্তু এই মেটাবলিক সিনড্রোমের রোগী, যাদের দেখবেন যে বিশাল একটা ভুঁড়ি আছে, তাদের হচ্ছে দেখবেন যে হাত এবং আপনি যদি একটু কাঁধের দিকে খেয়াল করেন, তাদের দেখবেন যে কাঁধটা একটু কালো হয়ে গেছে। আপনি যদি যারা পরিবারের মানুষ, এখন যদি পরিবারে কেউ থেকে থাকে, দেখবেন যে আমাদের যেগুলো গ্রোইন বা হচ্ছে আমাদের যে আর্মপিট, সেসব জায়গায় তাদের যে কালো। এবং এসব মানুষের হচ্ছে হাইপারটেনশন বা হচ্ছে হাই ব্লাড প্রেশারের প্রবণতা বেশি থাকে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা হচ্ছে এই যে ইনসুলিনের যে নিষ্ক্রিয়তা সেটার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ তারা ধীরে ধীরে ডায়াবেটিস সেদিকে এগিয়ে যাচ্ছে। এবং এই জিনিসটাকে আমরা আস্তে আস্তে বলছি যে মেটাবলিক সিনড্রোম। এবং মেটাবলিক সিনড্রোম একটা মজার ব্যাপার হচ্ছে আপনার বুড়ির প্রতি ইঞ্চির সাথে সাথে মেটাবলিক সিনড্রোমের প্রবণতাও বাড়বে। তো এরপর হচ্ছে ওবেসিটি, আর বলার অপেক্ষা রাখে না, ক্যান্সারের কথা আমরা বলছি। এরপর হচ্ছে হাইপারটেনশন এবং ডায়াবেটিসের কথা বলছি। আমরা পরের স্লাইডে চলবো। এই যে আমাদের অবস্থা এখন এরকম, 2টা 3টা বাচ্চা কিন্তু ঘুম আসছে না, কেন কেন ঘুম আসছে না জানি না, কোনো স্ট্রেস নাই, কিছু নাই, তারপরেও ঘুম আসছে না। এটা আমাদের আজকের অবস্থা। এরপরের স্লাইডে চলে যাব। এরপরের স্লাইডে হচ্ছে আমরা দেখছি যে স্লিপ সাইকেলের সাথে এই যে কিভাবে আমাদের আরইএম মানে হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটা হচ্ছে একটা এটা হচ্ছে মানে শ্যালো স্লিপ বা হচ্ছে একটু কম, আমরা বলি না যে হালকা ঘুম, এই যে হালকা ঘুমের স্টেজটা হচ্ছে র্যাম স্লিপ বা লাইট স্লিপ। এরপর হচ্ছে সবার শেষে ডিপ স্লিপ। আমরা বলি যে আমরা বলছি যে কোয়ালিটি স্লিপের কথা। ডাক্তার সবসময় বলেন যে আপনি ঘুম এমন ভাবে ঘুমটা ইয়ে করবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ঘুমাবেন এবং ঘুমটা যাতে ভালো হয় এরকম পরিবেশ ক্রিয়েট করে রাখবেন, যাদের আমরা এটা শুনে থাকি আসলে ডাক্তারদের কাছ থেকে, যারা একটু বয়স হয়ে যায়, যাদের ঘুমের সমস্যা হয়, এসব কথাবার্তা আমরা শুনে থাকি। তো এই যে ডিপ স্লিপটা, কোয়ালিটি স্লিপটা খুব ইম্পর্টেন্ট। আপনার কোয়ালিটি স্লিপটার সময়ই হচ্ছে দুইটা। আমরা প্রথম দিকে স্লাইড গুলোতে দেখেছি 2টার দিকে হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি স্লিপ হয় এবং সর্বোচ্চ ডিপ স্লিপ হয়, যেটা আপনার ব্রেনের জন্য, এবং এই যে আলঝেইমার্স ডিজিজের কথা বলছি, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের কথা বলছি, এই যে এটার সাথে কিন্তু ডিপ স্লিপের খুব কানেকশন রয়েছে।
তার মানে মোর আমরা নিচের দিকে একটু দেখছি যে মোর ডিপ স্লিপ কখন হচ্ছে, মোর র্যাম স্লিপ কখন হচ্ছে। অর্থাৎ মোর ডিপ স্লিপের পাশে একটা চাঁদের ছবি, মোর র্যাম স্লিপের পাশে একটা সূর্যের ছবি। অর্থাৎ সূর্য আকাশে আমাদের স্লিপটাও হালকা কোয়ালিটি স্লিপ হচ্ছে না, সূর্য আকাশে নেই, তখন মোর ডিপ স্লিপ। ওকে, নেক্সট স্লাইড। এরপর হচ্ছে ভালনারেবল গ্রুপস কারা, এই যে সার্কেডিয়ান রিদম ডিসঅর্ডার বা হচ্ছে সার্কেডিয়ান রিদম অনুযায়ী যে হচ্ছে না, এটা হচ্ছে ভালনারেবল গ্রুপস হচ্ছে ডক্টরস এবং হচ্ছে হেলথ প্রফেশনালস যারা আছেন, নার্সেস যারা আছেন, কারণ তাদের নাইট ডিউটি করতে হয়। আপনি ঠিক একটা জিনিস চিন্তা করেন যে ঈদের দিনটাতেও কিন্তু হসপিটালটা কিন্তু বন্ধ নেই। যে মানুষটা হয়তো পরিবারের সাথে ঈদ পালন করার কথা, যে ডক্টর বা যে নার্সেস বা যে পুলিশটা, তারা কিন্তু ঈদের দিনেও কিন্তু ডিউটিটা করছেন। তার মানে সকাল বিকাল 24 ঘন্টা তাদের কিন্তু কেউ না কাউকে কিন্তু কোনো ডাক্তারকে কিন্তু হসপিটালে থাকতে হচ্ছে, কোনো পুলিশকে পুলিশ স্টেশনে থাকতেই হচ্ছে, কোনো নার্সকে কিন্তু এই যে রোগীর সেবা দেওয়াটা তাকে কিন্তু করতেই হচ্ছে। তার মানে এই যে আমি নিজেও একজন চিকিৎসক, মানে আমি যেমন দেখি যে আমি যখন রাত্রেবেলা নাইট ডিউটি গুলো করে আসি বাসায়, তো আমি যখন ফিল করি যে মানে আমার পরের দিনটা পুরো দিনটাই খারাপ হয়, কারণ হচ্ছে আমি রাতে ঘুমাই নেই, আমি পরের দিন এসে বাসায় এসে ঘুমাচ্ছি, এবং ওই স্লিপটা মনে হয় যে বলে না যে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে যে এক রাতের ঘুম 7 রাত ঘুমালো হয় না। তো ব্যাপারটা অনেকটা এরকম যে মানে একটা কোয়ালিটি স্লিপ এবং হচ্ছে ঠিক সময় স্লিপটা অনেক ইম্পর্টেন্ট। এরপর পাইলটসরা আছেন, কেবিন ক্রুজরা আছেন। একটা সমীক্ষা দেখা গেছে যে একটা গবেষণা দেখা যায় কেবিন ক্রুজদের আয়ুষ্কাল, পাইলটদের আয়ুষ্কাল এবং নর্মাল মানুষ থেকে কম হয়। তার কারণ তারা হচ্ছে একটা নির্দিষ্ট সময় একটা খুব অল্প সময়ে একটা বড় একটা কি বলে এটাকে, একটা ওয়াইড রেঞ্জ অফ প্লেসেসে তারা ভ্রমণ করছেন। তো দেখা যাচ্ছে যে আজকে হয়তো দুবাইতে গেছেন তারা, পরের দিন হয়তো আমেরিকা আছেন। তো এই সময় তার মানে কিন্তু ওইখানকার রাত দিন তাদের কিন্তু কোনো সার্কেডিয়ান রিদমের কিচ্ছু ঠিক নাই। তো এই জন্য এটা তাদের বডিতেও কিন্তু একটা ইম্প্যাক্টটা পড়ছে। আমরা পুলিশের কথা বলছি, আমরা নাইট গার্ডস এবং ড্রাইভার্স এর কথা বলছি। দে আর দ্য ভালনারেবল গ্রুপস অফ পিপল হু আর সাফারিং ফ্রম সার্কেডিয়ান রিদম। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। হাউ উইল ইউ ট্রিট ইট? এটা আসলে আমি বেশি বলবো না। কিছু লাইট থেরাপি, ড্রাগ থেরাপি, এরকম বিভিন্ন হিপনোটিক্স বা হচ্ছে কিছু কথা আমরা কিছু ড্রাগস যেগুলো দিলে আসলে ঘুম আসে, স্লিপিং পিল যেগুলোকে বলছি, এগুলো দিয়ে আসলে এসব জিনিসগুলোকে, কারো যদি সার্কেডিয়ান রিদম ডিসঅর্ডার থেকে থাকে বা স্লিপ সাইকেলে এবং অন্যান্য যে ডিসঅর্ডার থেকে থাকে, তবে এগুলো হচ্ছে। এরপর স্লাইডে চলে যাচ্ছি আমরা। মানে আপনি যেখানে থাকেন আপনার বায়োলজিক্যাল কিন্তু টিকটিক করে বাড়ছে, এবং আপনি ধীরে ধীরে আপনি কিন্তু আপনার বয়স হচ্ছে, এই বয়সটাকে আপনি এই বয়সের গতিটাকে আপনি থামিয়ে দিতে হলে আপনাকে যেটা করতে হবে, এজিং বা সেলুলার এজিং প্রসেসটাকে আপনি স্লো করে দিতে হলে সার্কেডিয়ান রিদম অনুসারে আপনাকে হচ্ছে জীবনযাপন এবং লাইফস্টাইল লিড করতে হবে। তো টিকটিক করে বেজে চলেছে আমাদের সার্কেডিয়ান রিদম, এবং আমরাও হচ্ছে ধীরে ধীরে একটা বয়সের পর একটা বয়সের দিকে এগিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাচ্ছি। হাউ ইউ টেক অ্যাডভান্টেজ অফ দিস সার্কেডিয়ান রিদম। আমি অলরেডি কিন্তু প্রত্যেকটা স্লাইডে কিন্তু বলেছি, কারণ হচ্ছে আপনারা যদি রিলেট করতে পারেন, এটার জন্য আমি প্রত্যেকটা স্লাইডে আমরা কিভাবে এই অ্যাডভান্টেজটা নেব সার্কেডিয়ান রিদমের, সেটা আমরা অলরেডি বলেছি কিছু কিছু স্লাইডে। এই পরের স্লাইডে আমরা দেখছি। এরপর হচ্ছে এই যে মাস্টার ইউর ওন ক্লক। আপনি আপনার শরীরের আপনি আপনার ঈশ্বর। মানে আপনার শরীরকে আপনি কিভাবে চালাবেন, আপনি যদি এই কাজটা আপনি করে থাকেন, তাহলে হচ্ছে আপনি আপনার বডিকে, আপনার বডির যে ভায়াবিলিটি বা হচ্ছে বডির যে কার্যক্ষমতা, বডির যে উদ্যম, বডির যে তারুণ্য, এটাকে আপনি ধরে রাখতে পারেন। এই যে আপনি আপনার ক্লকের প্রভু, আপনি মাস্টার ইউর ওন ক্লক। হোয়াট ইউ ইট, এটাই যেমন ইম্পর্টেন্ট। আমরা যোগ প্রশিক্ষক এবং অন্যান্য যারা আছেন, আমরা আধুনিক মানুষ, আমরা জানি যে আমি যেটা খাচ্ছি এটা যেমন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাউ ইউ মানে আপনি কিভাবে খাচ্ছেন এটা যেমন ইম্পর্টেন্ট, ওয়েন ইউ ইট এটা তার চাইতে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। হাউ ইউ স্লিপ যেমন ইম্পর্টেন্ট, আপনি কিভাবে ঘুমাচ্ছেন বা কোয়ালিটি স্লিপ হচ্ছে কিনা আপনার, এটার সাথে আপনার ইম্পর্টেন্ট কিন্তু আপনার ওয়েন টু স্লিপ, সময়টা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে মেনটেন পাংচুয়াল রুটিন। দেন পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। তার মানে আমরা এক পাশে দেখছি যে একটা নাইট আউল বসে আছেন, একটা আর্লি বার্ড ঘুমাচ্ছেন, কারণ হচ্ছে তাকে সকালবেলা উঠতে হবে। তো সে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কিন্তু নাইট আউল সে তার ডিপ্রেশন থেকে শুরু করে সব ধরনের মেন্টাল এবং ফিজিক্যাল ডিজিজের দিকে সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। পরের স্লাইডে চলে যাচ্ছি। সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস। আমি এই জিনিসটা আমি আর বেশি ব্যাখ্যা করব না, কারণ হচ্ছে অলরেডি অনেক টাইম হয়ে গেছে। নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি এবং কমিউনিকেবল ডিজিজ, এই দুটোর মধ্যে হচ্ছে আমরা
নন কমিউনিকেবল ডিজিজটাকে বলছি, যেগুলো হচ্ছে যেমন হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আর কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যে এখন কোভিড এর সময় চলছে, তো এই সময়টা হচ্ছে এই সময়টা যে বা এই সময়টা এবং হচ্ছে আমাদের যে টিবি হতে পারে বা হচ্ছে এইচআইভি হতে পারে, এগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। তো আমরা সার্কেডিয়ান রিদম দিয়ে ঠিক করতে পারবো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ গুলো, বাট কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমাদের বাইরের শত্রু যেগুলো, সেগুলো তো আসলে এগুলোর জন্য আমাদের ভ্যাকসিন, ড্রাগস এগুলো হচ্ছে নিতে হবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে মেল এন্ড ফিমেলের মধ্যে কিন্তু সার্কেডিয়ান রিদমে একটু পার্থক্য আছে, 10 সেকেন্ডের পার্থক্য। 24.19 সেকেন্ডে যেখানে মেলের বা পুরুষের সার্কেডিয়ান রিদম, সেখানে নারীর সার্কেডিয়ান রিদম 24.09 আওয়ার্স, অর্থাৎ নারীরা হচ্ছে একটু দ্রুত পুরুষের তুলনায় কি করছেন, যে তার সার্কেডিয়ান রিদম শুরু করছেন। এজন্য আমরা সবসময় দেখি যে বাসার ফিমেল ইয়েটাই কেন কেন মানে বাসার ফিমেল সদস্য যারা বা মা বা বাবার থেকে মাটাই কেন যেন একটু বেশি তাড়াতাড়ি উঠছেন, মা মানে মা কেন যেন একটু তাড়াতাড়ি কাজ শুরু করে দিচ্ছেন এবং মা পাচ্ছেন জিনিসটা। তো এই মানে অনেকের ক্ষেত্রে, আমি মেজরিটির ক্ষেত্রে বলছি কথাটা, তো এটা হতে পারে যে এরকম এটার কারণে হয়তো যে মেল ভার্সেস ফিমেল এই ব্যাপারটা আসছে। আর হোল বডি একটা রিদম, ইউনিভার্স একটা রিদম, আমি প্রথম দিকে বলেছি ওভুলেশন বা হচ্ছে মেয়েদের যে ডিম্বপাত, এটা যেমন একটা ব্যাপার, একটা রিদমিক্যালি চলছে। মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র বা মাসিক, এটা যেমন একটা রিদমিক্যালি চলছে। আমাদের পার্চুরেশন বা হচ্ছে সন্তান জন্মদান, এটা যেমন চলছে, ঠিক তেমনি এবং হচ্ছে হার্টের যে কন্ট্রাকশন এবং হচ্ছে আমাদের হার্টের যে সংকোচন প্রসারণ, সেটা সবকিছু ইউনিভার্সে যেমন একটা রিদম, আমাদের বডিতে একটা রিদম। হিউম্যান ভার্সেস এনিম্যাল কিংডম, এনিম্যালরা কিন্তু ভায়োলেট করেনি, তারা বনের পশু কিন্তু ঠিকঠাক সময়ে ঘুমাচ্ছে, আমরা হচ্ছে ঘরে ইলেকট্রিসিটি এনে ইলেকট্রিসিটি লাইট জ্বালিয়ে আমরা হচ্ছে নেচারকে ভায়োলেট করছি। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। বায়োলজিক্যাল ক্লক এন্ড মাইক্রোবস এন্ড আওয়ার ফিউচার। আমি এই ব্যাপারটা নিয়ে আমি অমিতাভ দাকে আমি অনেক থ্যাংক ইউ দিব, কারণ হচ্ছে দাদা আমাকে এই জিনিসটার একটু হিন্টস দিয়েছিলেন যে এই জিনিসটা নিয়ে কিছু পড়াশোনা করা যায় কিনা। তখন আমি এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, একটু পড়াশোনা করলাম। তখন হচ্ছে বায়োলজিক্যাল ক্লক, মাইক্রোবস এন্ড আওয়ার ফিউচার, এটা নিয়ে আসলে দেখলাম যে এটা একটা জগৎ, আলাদা একটা জগৎ, যে মাইক্রোবস, এবং এটা নিয়ে কিন্তু এত অনেক গবেষণা হচ্ছে। এবং মাইক্রোবস কিন্তু আমাদের বডির মাইক্রোবস বা হচ্ছে অণুজীব যেগুলো, বডির ব্যাকটেরিয়া, ভাইরাস এবং হচ্ছে কিছু নর্মাল ফ্লোরা আছে বডিতে, মানে হচ্ছে বডির জন্য তারা হচ্ছে কাজ করে দিচ্ছে, মানে হচ্ছে বডির ভিতরে তারা বলতে গেলে ভালো মানুষ, ভালো কাজ করে দিচ্ছে তারা আমরা বডির মধ্যে। তো এই মাইক্রোবস এর সাথে কিন্তু কানেকশন আছে সার্কেডিয়ান রিদমের, আমাদের মুডের সম্পর্ক আছে। তাদের যেমন সকালবেলা যে মাইক্রোবস কাজ করছে, হয়তো রাত্রে সেই মাইক্রোবস কাজ করছে না। তো এবং আমরা একটা লাস্টে আমি একটা পয়েন্ট লিখেছি যে ড্রাগস অ্যাবিউজের কথা, অর্থাৎ আমরা অনেকে কিন্তু বাসার অনেকে কিন্তু যে গ্যাস্ট্রিকের সমস্যা বা হচ্ছে আমাদের ইনডাইজেশনের সমস্যা এসব বলে আমরা সকাল বিকাল হচ্ছে অনেকে বাসায় কিন্তু রেগুলার কিন্তু কি খাওয়া হচ্ছে, ওই যে এটাকে কি বলে অ্যান্টি আলসারেন্ট বা এটাকে কি বলে গ্যাস্ট্রিকের ওষুধ যেটাকে আমরা বলছি আর কি, ওমিপ্রাজল বা এরকম যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি, প্যান্টোনিক্স বা এগুলো। তো এই ওষুধগুলো হচ্ছে খেয়ে আমরা কি করছি, ভেতরে নর্মাল ফ্লোরাগুলোকে মেরে ফেলছি এবং আমাদের তারা যে ভালো কাজগুলো করছে সেটা করতে দিচ্ছে না। আর মাইক্রো ফ্রেন্ডলি খাবারগুলো এর জন্য খেতে হবে। আমি কয়েকটা উদাহরণ এখানে এনেছি, যে ইয়োগার্টের কথা বলছি, হানি, অ্যাপেল সিডার ভিনেগারের কথা বলছি, হোল গ্রেনস গুলো যেগুলো আমাদের খাদ্যশস্য, এগুলোতে সবগুলোতে মাইক্রোবস আছে এবং এগুলো ভালো মাইক্রোবস, এবং এগুলো আমাদের বডির ইন্টারনাল ডাইজেশন, বায়োলজিক্যাল ক্লক মেইনটেনেন্স, এগুলোতে হেল্প করছে। আমরা পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, ইয়োগিক লাইফস্টাইল ইন্টারনাল ক্লক, আমরা সেই কাঙ্ক্ষিত জিনিস আমরা সবাই জানি যে ইয়োগার ইম্পর্টেন্স কি, ইয়োগা টিচার্সরা যারা আছেন তারাও জানেন, আর যারা এখানে ইয়োগা টিচার্স নন বা ইয়োগা বা এটা নিয়ে বা শরীরকে সুস্থ রাখার জন্য যারা ইয়োগা করছেন, প্র্যাকটিস শুরু করছেন, সবাই আমরা জানি যে ইয়োগিক লাইফস্টাইল লিড করা এবং হচ্ছে ইয়োগা করা, আসনগুলো করা, এগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট, এগুলো যেমন সেজন্য আপনাকে ইয়োগিক কালচারে আমরা যেটা বলছি যে ওয়েক আপ অ্যাট ব্রাহ্ম মুহূর্তম, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে হচ্ছে আপনাদের উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তের কাইন্ড অফ দ্য টাইম ইজ বিটুইন 3:40 to 3:50 অথবা 4টা এর মধ্যে, একটা 3:40 4:40 এরকম। এ সময় ইয়োগিক প্রাচীন যোগীরা কিন্তু এই সময়ে তারা উঠে হচ্ছে তাদের প্র্যাকটিস গুলো, প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজেস বা হচ্ছে আদার মেডিটেশন এবং আসনগুলো তারা করতেন। তো এই সময়টা ব্রাহ্ম মুহূর্তে ওঠা, এবং ব্রাহ্ম মুহূর্তে যদি না পারা যায়, মানে এখন আমরা যখন যারা হচ্ছে সেহরি করছেন তারা জানেন যে এই সময়টা অনেকটা ব্রাহ্ম মুহূর্ত, বা এই সময়টা অনেকটা এই 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 সময়টাই হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত আছে। এরপর হচ্ছে আমরা
ডাইজেস্টিভ ফায়ারের কথা বলে ফেলেছি অলরেডি, আমরা ডাইজেশনের কথা বলছি। আইএফ মানে হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অলরেডি একটা এপিসোড হয়ে গেছে, আমরা হয়তো আবার কখনো স্টাডি সার্কেল করব, ফাস্টিং নিয়ে কথা বলবো। 2 মিল এ ডে খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আধুনিক বিজ্ঞান এবং আধুনিক মেডিকেল সায়েন্স বলছে যে দিনে 2 বার খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বলছে। এটা আরেকদিন আমরা এটা নিয়ে অনেক কথা বলবো, আরেকদিন হয়তো অন্য কেউ বা আমি হয়তো যে কোনো কেউ আসবেন, আমরা এটা নিয়ে অবশ্যই অনেক কথা বলার স্কোপ আছে। আমরা ফাস্টিং এর কথা বলছি, আপনারা অনেকে এখন ফাস্টিং করছেন। ফাস্টিং এর আপনি স্পেশাল ডেতে আমরা ইউগিক ট্রেডিশনে আমরা যে একাদশী ফাস্টিং এর কথা বলি, যে অর্থাৎ মাসের 11তম দিনে ফাস্টিং এর কথা বলা হয়। আপনারা এখন পুরো মান্থ ব্যাপী আপনারা ফাস্টিং করছেন অনেকেই, তো এটা ইম্পর্টেন্ট ফাস্টিং এর জন্য। এরপর হচ্ছে ইউগিক প্র্যাকটিসেস গুলো ডন এন্ড ডাস্কে কেন করতে হবে এটাও আমরা জানি। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট, এভরিথিং ইজ মেমোরি। আর ইয়োগা মিনস ইউনিয়ন, দ্য আলটিমেট ইউনিয়ন। বেসিক্যালি এটা হচ্ছে যে বেসিক্যালি ইয়োগা মানে আমরা জানি যোগ বা ইউনিয়ন, যোগ বা যোগ মানে হচ্ছে ইউনিয়ন। তো বেসিক্যালি আমরা নেচারের সাথে আমরা যদি কানেক্টেড হই, আমরা নেচারের সাথে যদি নিজেকে জুড়ে দেই, নিজেকে সবকিছুর সাথে একটা সার্বিক বোধ, আমাদের ভেতরের সব ইন্টারনাল বায়োলজিক্যাল ক্লক, আমাদের মাইক্রোবস, আমাদের বডির সবকিছু, আমাদের নেচারের সবকিছু, আমাদের চারপাশের সবকিছু, আমরা সবগুলোর সাথে যদি একটা হারমোনি ক্রিয়েট করি, তবে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক এবং সার্কেডিয়ান রিদম অনুসারে আসলে বেঁচে থাকা সম্ভব, আমরা স্ট্রেস মুক্ত জীবন কাটানো সম্ভব। আমরা পরের স্লাইডে চলে যাই। ওকে, থ্যাংক ইউ। আপনাদের আজকের টপিক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কিন্তু আপনারা এখন আনমিউট করে ফেলতে পারেন। আমি দেখছি যে কয়েকজন আনমিউট করে আছেন, আপনি প্রশ্ন করতে চাচ্ছেন? আমি একটু সৈকত ভাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকে যে প্রোগ্রামটা হাতে নিয়েছেন ভাই, যে জিনিসটা আপনি আলোচনা করছেন আসলে খুব সুন্দর হয়েছে। অবশ্যই যারা নন মেডিকেল তাদের মনে হয় বুঝতে একটু অসুবিধা হয়েছিল, তো আমার পুরাটাই ক্লিয়ার হয়েছে জিনিসটা, খুব কোনো বুঝতে অসুবিধা হয়নি, খুব সুন্দর আমি হয়েছে। হচ্ছে ধন্যবাদ। বাংলা বলার চেষ্টা করেছি আর কি, যতটুকু সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করেছি। না, সুন্দর বলছেন আপনি, সুন্দর বলছেন। তো আমার একটা প্রশ্ন আছে, আমাদের চোখের রেটিনার সাথে খাদ্য পরিপাকের কোন সম্পর্ক আছে? এই যে বললাম চোখের সাথে বলছেন, চোখের সাথে? জি জি, চোখের রেটিনার সাথে। আচ্ছা, এই যে বললাম যে যখন আকাশে যখন সূর্য সে যখন আলো পাঠাচ্ছে আমাদের চোখে, আমাদের রেটিনা এটা সেন্স করছে যে আকাশে কিন্তু সূর্য, তোমাকে এখন উঠতে হবে। তো এটার সাথে বেসিক্যালি তখন কিন্তু মেটাবলিজম এবং হচ্ছে পরিপাক ক্রিয়া কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেতরে আমাদের যে মেটাবলিক মানে ডাইজেস্টিভ যে এনজাইম গুলো বা যে জিনিসগুলো আমাদের ভেতরে পরিপাক ক্রিয়াটা করছে, সেই এনজাইম গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু বাইরে মানে চোখ এভাবেই রিলেটেড যে বাইরের আলো চোখ সেন্স করে পাঠালো সিগন্যাল আমাদের বডিতে এবং ব্রেনে, এবং এভাবে সে হচ্ছে ডাইজেশনে হেল্প করছে আর কি। জি, ধন্যবাদ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আমরা এখানে শেষ করছি তাহলে আজকে। সুখদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থেকো ফারিহা। অনেক ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। বাই।